আসসালামু আলাইকুম। আহ আমি আরেকটু করে নিচ্ছি। নাও, ওকে, দ্যাটস গ্রেট। আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান। আজকে আমরা কথা বলতেছি রিসার্চ প্রপোজালের উপর, রাইট? সো শুরু করার আগে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমার মনে হয় কিছু কোশ্চেন আমরা নিতে কে পারি আর রেকর্ড কি। করে ফার্স্ট যদি কেউ রেকর্ড কোনো করা যায়? কোশ্চেন থাকে। রেকর্ড করা যায় বলে কিছু কে জানে রেকর্ড করতে হবে? হ্যালো, কারো কোনো কোশ্চেন কেউ আছেন? নো। ওকে, দ্যাটস গ্রেট। সো আমাদের ফার্স্ট এজেন্ডা গুলো একটু বলে নেই আজকে। যে ফার্স্ট এজেন্ডা হচ্ছে আমরা কিছু লেকচার ডেলিভার দেব। হ্যাঁ। সেকেন্ড, আসলে এটা একটু পসিবল হবে না মনে হয়, কোয়াইট ডিফিকাল্ট, যে হ্যান্ডস অন প্র্যাকটিস। এটা বেসিক্যালি যখন আমরা একটু ইন ক্লাস বা ইন হাউস ট্রেনিং সেশন গুলোতে থাকি তখন একটা হ্যান্ডস অন প্র্যাকটিস আমরা আধা ঘন্টা আসলে কভার করি আর কি। হ্যাঁ। আরেকটা একটু দেখবো যে রিভিউ সাম একাডেমিক এন্ড ইন্ডাস্ট্রি প্রপোজাল। দেখেন আমাদের এখানে যে আজকে টপিক সেটা হচ্ছে যে রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজালটা বেসিক্যালি অনেক ধরনের হয়ে থাকে, রাইট? তো যারা একাডেমিয়াতে আছে অথবা তাদের জন্য এক ধরনের প্রপোজাল, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তাদের জন্য এক ধরনের প্রপোজাল। হ্যাঁ, অথবা ধরেন কেউ পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করবে, সেখানে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়। কেউ বাইরে মাস্টার্স এর জন্য যদি অ্যাপ্লাই করে থাকে সেখানে একটা রিসার্চ প্রপোজাল লেখার একটা ব্যাপার থাকে। হ্যাঁ। তো আমরা কিছু ইন্ডাস্ট্রি এবং একাডেমিক দুইটা প্রপোজাল আমরা একটু রিভিউ করে দেখব যে কোন প্রপোজাল গুলো সাধারণত কিরকম হয়ে থাকে বা কেমন হয়ে থাকে। হ্যাঁ। আর লাস্টে আমাদের একটা সেশন হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার সেশন। এটা তো থাকবেই। আর এর ভিতরে আমরা যেটা একটু সেটা হচ্ছে যে উম আপনাদের লেকচারের ফাঁকে ফাঁকে আমরা লাস্টে একটা কুইজ প্রোগ্রামের মতো রাখছি, যে আসলে আপনারা কতটুকু শুনলেন, বা এটা আমি যে আধা ঘন্টা বা 1 ঘন্টা কথা বলতেছি এটা আপনাদের জন্য ফ্রুটফুল কিনা, বা কে কতটুকু বুঝেছেন। কেউ না বুঝে থাকলে সেটার যদি কোনো ডেফিনেশন বা এক্সপ্লেনেশন দেওয়া যায়। হ্যাঁ। সাউন্ড একটু আস্তে শোনা যায় আর একটু। ওকে, 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 আই এম ট্রাইং। Now it's 100% actually from my side. Okay. If it's not sufficient or enough, I can use the headphone. Just give some minutes. Just 30 seconds, please. বাকিদেরও কি একই অবস্থা? সবারই কি একই রকম? Okay, I'm just using the headphones, so it will be very fruitful. I think so. না ভাই, ঠিক আছে। ফার্স্টে ভালো ছিল, এখন আরো লো। এখন right now? এখন লো, আগেই ভালো ছিল। Really? Okay, just one. Okay, right now? Hello? হ্যাঁ, হ্যাঁ এখন হ্যাঁ, শোনা মোটামুটি যাচ্ছে। শোনা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে। It's fine? হ্যাঁ, এখন ভালো শোনা যায়। Ah, that's great. That's great. Okay, okay. Now I'm just sharing my screen. Okay, so in this four agenda actually is quite difficult to operate the hands-on practice, right? Because this is the online session. So I'll try my best actually. So this is the agenda, right? So there are some seminars objective. আপনারা মনে হয় এর আগে এগুলো দেখে ফেলেছেন, ওই যে যখন আপনাদের একটা ওয়েবিনারের ব্যানার দেওয়া হয়েছিল, এই টপিকস গুলো মনে হয় আপনারা দেখে ফেলেছেন। ইজ ইট অর নট? আরে ও চাইবো তো আবার কথা কইতে থাকে। এটা মনে হয় দেখে ফেলেছেন তাই না? এই যে এই স্লাইডটা, যে ইম্পর্টেন্স অফ রিসার্চ, কম্পোনেন্টস অফ রিসার্চ প্রপোজাল, রাইটিং ক্লিয়ার এন্ড কনসাইজ অবজেক্টিভ, এগুলো ওয়েবিনারে ব্যানারই মনে হয়েছিল। ইজ ইট? আমাকে একটু মাঝে মধ্যে কিছু হ্যাঁ না বললেন, নাহলে আমার জন্য একটু অসুবিধা হয়ে যায়। জি ভাই, এটা ইয়া ছিল, ওয়েবিনারের ছিল। হ্যাঁ, ওয়েবিনার ছিল। ওকে, সো উইদাউট এনি ডেফিনেশন অর এনি ইন্ট্রোডাকশন আমি সরাসরি একটু সাইটে যাচ্ছি। রিসার্চ প্রপোজাল, আপনারা কেউ আমাকে একটু বলতে পারেন যে অ্যাজ পার ইউর ওন ওপিনিয়ন হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল? মানে এখানে এটা বলার দরকার নাই, এখানে যা লেখা আছে আপনাদের কাছে কি মনে হয়, যে কোনো একজন। হ্যালো, আছেন কেউ? হ্যালো। হ্যাঁ, একটু যদি জি কাইন্ডলি, হ্যাঁ ভাইয়া, প্লিজ। রিসার্চ প্রপোজাল তো ভাইয়া ওই যে আমরা তো ইউনিভার্সিটিতে যে অথরিটি থাকে ওনাদেরকে আমরা যে প্রপোজালটা দিই, কোয়েশ্চেনিয়ার রেডি করে এরপরে
হুম। আইআরবি যে আমরা ক্লিয়ারেন্সটা নেই, ওটার জন্য যে প্রপোজালটা রেডি করি, ওটাই তো প্রপোজাল। ওকে, সো এটা হচ্ছে আপনি বলতেছেন যে আইআরবির জন্য যেটা লিখতে হয় বা ইউনিভার্সিটিতে একটা ইয়া দিতে হয় সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। আরেকজন মনে হয় কেউ একটু হাত তুলেছিলেন সম্ভবত। হ্যাঁ, এর আগেও একজন। প্লিজ প্লিজ, হাত তুলতে হবে না, আপনারা বলতে থাকেন। স্যার বলবো। হ্যাঁ প্লিজ প্লিজ, নিগার সুলতানা প্লিজ। রিসার্চ প্রপোজালটা মূলত রিসার্চ থেকে নতুন জ্ঞান সৃষ্টি করা। এই নতুন জ্ঞানটা আমি কেন সৃষ্টি করতে যাচ্ছি, কি উদ্দেশ্য করতে চাচ্ছি, কোন উপায়ে করতে চাচ্ছি, এর মধ্যে আমি কি কি এলিমেন্ট নিব, কোশ্চেন থাকতে পারে, কোন মেথোডোলজি ইউজ করব, করে আমি কোন জিনিস বের করতে চাচ্ছি, যে জিনিসটা এক্সিস্টেন্স নাই কিন্তু আমি বের করতে চাচ্ছি, সেটার মূলত রিসার্চ প্রপোজালে ইংলিশ পার্ট লেখা। ওকে, দ্যাটস গ্রেট। আই থিংক ইউ আর ইন অ্যাডভান্স লেভেল, আই থিংক সো। আরেকজন কেউ বলতে চাচ্ছিলেন প্লিজ, মিস্টার শাহাবুদ্দিন অথবা স্যার এস। আসসালামু আলাইকুম। প্লিজ। স্যার আমি জান্নাতুল ফারুজ। স্যার আমি আমাদের হচ্ছে একটা রিসার্চ অ্যান্ড একাডেমিক কোর্স আছে। আমি 7 সেমিস্টার বিবিএ তে পড়ছি। তো ওখানে হচ্ছে যতটুকু জানতে পেরেছি যে রিসার্চ প্রপোজাল হচ্ছে আমাকে কোনো একটা কোম্পানি, কোনো একটা অর্গানাইজেশন, তাদের যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, ওই প্রবলেমটা আমাকে এজেন্ডা হিসেবে দিবে, and then as a researcher I will finding some solution on that topic. বেসিক্যালি আমাকে এটার জন্য একটা প্রপোজাল রেডি করতে হবে, লাইক আ গাইডলাইন। ওখানে আমাকে প্রেজেন্ট করতে হবে যে আমি কিভাবে প্রবলেমটা সলিউশন দিব অ্যান্ড অল রিলেটেড অ্যাবাউট রিসার্চ প্রপোজাল কম্পোনেন্টস। তো এটাই মানে আমার একটা বেসিক ধারণায় রিসার্চ ওকে, দ্যাটস প্রপোজাল গ্রেট। নিয়ে। এক্সিলেন্ট Sir, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আর কেউ বলবেন? yes, sir. হ্যাঁ Sir, প্লিজ। if we add it from academic perspective, a research proposal is something it's about why I want to go for this sector, or it's a summary. It's a short summary that there's a research gap, or I can add something to academia or knowledge body. It's regarding the methodologies and the a bit of literature review and why it's needed. So it's about convincing my supervisor or professor that it's Yes. needed in academia. Yes, this is the main point actually, to be honest. আপনি হচ্ছেন নওশিন তাসনিম ঈশা, রাইট? Yes, sir. Okay, so as per my opinion, actually, research proposal like how can I say, যে আমার কাছে মনে হয় যে একটা প্রোডাক্ট, যে আমার কাছে হচ্ছে Yes, একটা sir. প্রোডাক্ট, how effectively or how efficiently I will sell my product to my supervisor, to my target audience. Exactly, sir. Right? Right? So how efficiently or how effectively I will sell my product to my supervisor. তো এখন এটা যদি আমার একাডেমিক প্রপোজাল হয়ে থাকে তাহলে এটাকে আমাকে সেল করতে হবে সুপারভাইজারের কাছে। যদি এটা ইন্ডাস্ট্রি প্রজেক্ট হয়ে থাকে, কেউ কি একটু আনমিউট করে আছেন একটু যদি কাইন্ডলি, হ্যাঁ প্লিজ। আর যদি এটা আমার এমন হয়ে থাকে যে একটা ইন্ডাস্ট্রি প্রজেক্ট, ফর এক্সাম্পল এখানে কাদের নাম বলবো, যে একটা সোশ্যাল রিসার্চ সেভ দ্য চিলড্রেন্স হতে পারে বা হচ্ছে প্ল্যান বাংলাদেশ হতে পারে, ওদের যদি কোনো একটা প্রপোজাল হয়ে থাকে, সো দে উইল প্রোভাইড ইউ এ টিওআর, টার্মস অফ রেফারেন্স, রাইট? সো অ্যাকর্ডিং টু দ্য টিওআর বা টর যেটা আমরা বলি না কেন, বা আরএফপি বলে থাকি, তো এটা দিয়ে মানে ওর অনুসারে আমাকে লিখতে হবে। সো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে একাডেমির জন্য, একটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য। ইন্ডাস্ট্রির ভিতরে যদি আমরা আরেকটু ক্যাটাগরাইজড করি তাহলে এরকম দাঁড়াবে যে দুইটা ক্যাটাগরি, একটা সোশ্যাল রিসার্চ, একটা হচ্ছে মার্কেট রিসার্চ। তো মার্কেট রিসার্চ ফার্মগুলো সাধারণত একদম স্পেসিফিক অবজেক্টিভ থাকে, সরি কি বল, হ্যাঁ অবজেক্টিভ থাকে আর কি, যে ওইটাকে সলভ করতে হবে। সো এই যে কিছুক্ষণ আগে সম্ভবত নিগার সুলতানা মনে হয় উনি বললেন যে, অথবা জান্নাতুল ফাইরুজ ফাইরুজ যেটা বললেন আর কি, যে হাউ আই উইল সলভ মাই প্রবলেম, সরি নট মাই প্রবলেম, ইন্ডাস্ট্রিজ প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রপোজাল। বাই দ্য ওয়ে, যদি আমরা এগুলো সবকিছুকে একটু ইন্টিগ্রেট করার চেষ্টা করি, একটা জিনিস যেটা দাঁড়াচ্ছে যে রিসার্চ প্রপোজাল হচ্ছে একটা রোড ম্যাপ অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, রাইট? দ্যাট ব্রিংস দ্য রিসার্চার ক্লোজার টু দ্য অবজেক্টিভ। সো এখানে আমাদের অনেকের একটু এখানে আমাদের ওকে, আমাদের আমাদের অনেকের একটু প্রবলেম হয় যে, কিছু বলছেন কেউ? ওকে, সো আমাদের অনেকেরই একটু একটা জিনিসে অনেক সময় প্রবলেম হয়, যে অনেকে লিখি যে রিসার্চ এইম, দেন হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। সো দেয়ার আর সাম বিগ ডিফারেন্স বিটুইন দ্য রিসার্চ এইম এন্ড অবজেক্টিভ। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ দ্য রিসার্চ এইম এন্ড রিসার্চ অবজেক্টিভ?
কেউ কি আছেন? যে আমরা অনেকে বলে থাকি যে এইম, পারপাস, তারপরে হচ্ছে আপনার আরেকটা শব্দ হচ্ছে কি বলবো যে ইন্টেনশন, হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে অবজেক্টিভ। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য এইম এন্ড অবজেক্টিভ? এনি আইডিয়া, যদি কেউ একটু বলতে পারেন? হোয়াট ইজ Aim এইম is what we wanna achieve in the long run, or the goal. Or an and objective is it's very specific and measurable. What I exactly want to achieve from this project or this particular task. দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা যদি একটু এক্সাম্পল দিতে যাই এরকম, যে ফর এক্সাম্পল যে উড লাইক টু ইনভেস্টিগেট যে কি বলবো যে আপনার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যেটা আছে, হ্যাঁ, যে ইম্প্যাক্ট অফ টেম্পারেচার। তা আমরা যদি ঠিক এরকম বলি, একদম জেনেরিক ভাবে যদি বলি যে ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট অন এনার্জি কনজাম্পশন, তাহলে যখন ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট বলি তখন অনেকগুলো ফ্যাক্টর চলে আসে বেসিক্যালি। ফর এক্সাম্পল আপনার রেইনফল একটা ফ্যাক্টর হতে পারে, তারপর হচ্ছে আপনার টেম্পারেচার একটা ফ্যাক্টর হতে পারে, হ্যাঁ, তারপরে যে নয়েজ একটা হতে পারে, অডর একটা ফ্যাক্টর হতে পারে, সাউন্ড একটা ফ্যাক্টর হতে পারে। তো যখন আমরা একদম অল ওভারঅল বলবো যে ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল ইস্যু অন দা এনার্জি কনজাম্পশন, আই মিন দ্য ইলেকট্রিসিটি কনজাম্পশন, তখন এই ব্রডার কনসেপ্টটাকে আসলে আমরা বলতেছি যে এইম অফ দ্য রিসার্চ। আর যখন অবজেক্টিভ বলবো তখন আমরা উইড লাইক টু ফাইন্ড সাম রিলেশনশিপ। ফর এক্সাম্পল যে টেম্পারেচারের সাথে ইলেকট্রিসিটি কনজাম্পশনের অথবা এনার্জি কনজাম্পশনের রিলেশনটা কি, আই উড লাইক টু স্পেসিফিক্যালি ট্রাই টু ইনভেস্টিগেট। এটা হচ্ছে অবজেক্টিভ। তো আমার মনে হয় যে একটু মনে হয় বোঝানো সম্ভব হয়েছে, রাইট? ওকে, ইট শোস আস। ওকে, সো এটা হচ্ছে আমাদের কিন্তু বেসিক্যালি এইম এবং অবজেক্টিভের মধ্যে একটা পার্থক্য। রিসার্চ প্রপোজালে আমরা যেটা করে থাকি বেসিক্যালি যে মানে ক্লোজার টু অবজেক্টিভ, নট রিলেটেড টু লাইক কি বলবো যে আপনার এই এইম, নট রিলেটেড টু এইম, হ্যাঁ, ক্লোজার টু দ্য অবজেক্টিভ, মানে স্পেসিফিক অবজেক্টিভ আমরা সলভ করব, এটাকে আমরা রিসার্চ প্রপোজাল বলতেছি, রাইট? সো এটা আসলে বেসিক্যালি কিছু স্টেপস এন্ড হোয়াট কোশ্চেন্স অ্যাকচুয়ালি উই শুড অ্যান্সার, যে আমি আমার রিসার্চের কোশ্চেনটা কি সলভ করব বা কি কোশ্চেনের অ্যান্সারটা আমি দিব আমার স্টাডিতে, এটা সলভ করার যে স্টেপ গুলা, যে আমি আসলে কি করব, হ্যাঁ, কোন কোশ্চেনটাকে ইয়া করতে চাচ্ছি। আর মেইনলি যেটা হয়ে থাকে যে বাজেট আর টাইমলাইন, এটা যদিও খুব কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি এই সেন্স থেকে যে আমরা যখন আসলে কোনো কোয়ালিটি মেনটেন করতে যাই তখন বাজেট, টাইম, এটা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। বাট আমি টু বি অনেস্ট এখানে দেশে আসার পরে যতগুলো প্রজেক্টে আসলে বিভিন্ন জায়গায় গিয়েছি, তারপর হচ্ছে অনেকগুলো মিটিং করেছি, বাংলাদেশে একটা বড় কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, মানে সবকিছুর শেষে একটা বড় কোশ্চেন হচ্ছে যে কত কম টাকায় কাজটা করা যায় আর কি। হ্যাঁ, ইভেন দে উইল নট অ্যালাউ মাচ টাইম। আমি নাম না বলি, কয়েকদিন আগে আমি একটা প্রজেক্ট পেয়েছি যে কোনো এক জায়গা থেকে, আহ, যদিও এখানে লেখা আছে যে অর্থ বছর 2024-25 এরকম লেখা আছে, বাট আমরা যখন মিটিং শেষ করলাম তখন আমাদেরকে অথরিটি থেকে বলা হলো যে ইউ উইল নট গেট মোর দ্যান 5 মান্থস, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু এখানে লেখা আছে যে আপ টু নেক্সট জুলাই, সরি জুন 30। হ্যাঁ, তো এটা আমি দেশে আসার পর দেখলাম যতগুলো প্রপোজালের জায়গায় গিয়েছি, বা প্রপোজাল ডিফেন্স বলেন বা হচ্ছে কোনো প্রজেক্ট প্রপোজাল, সবারই একটা মেইন কনসার্ন হোয়াট ইজ দ্য বাজেট সাইজ এন্ড টাইম ফ্রেম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তো আমরা যেহেতু আপাতত রিসার্চ প্রপোজালের ডেফিনেশনে আছি, আমরা আপাতত, সরি স্যার, ওকে, নো নো ওয়ান, ওকে, সো রিসার্চ প্রপোজাল বেসিক্যালি একটা স্টেপ বলবো আমরা, এবং আমরা বলতেছি যে হাউ আই উইল অ্যান্সার মাই কোশ্চেন্স ফর মাই স্টাডি, দ্যাট ইজ ওয়ান থিং, অ্যান্ড ফাইনালি দ্য মেজর পোর্শন ইজ বাজেট অ্যান্ড টাইম ফ্রেমওয়ার্ক, রাইট? So you can say it's a framework, it's a structure of your study or future study. তো ইটস অল অ্যাবাউট রিসার্চ প্রপোজাল, যে আমরা আসলে কি করব। বাট আমাকে যদি সিম্পলি বলেন যে হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল, সো আমি ওই যে ফার্স্ট সেন্টেন্সটাকে আবার রিপিট করব, যে রিসার্চ প্রপোজাল বলতে আই থিঙ্ক সো দিস ইজ মাই প্রোডাক্ট, ওয়ান অফ মাই প্রোডাক্টস, এন্ড হাউ ইফেক্টিভলি আই উইল সেল মাই প্রোডাক্ট টু মাই সুপারভাইজার, টু দ্য অডিয়েন্স। অডিয়েন্স মিনস দ্য ইন্ডাস্ট্রি অর কি বলবো যে যে কোনো অথরিটি, সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, বা যে কেউ, যে মানে আই মিন দ্য ফান্ডার, ফান্ডার, হ্যাঁ, রাইট। ওকে, আমার মনে হয়
রিসার্চ প্রপোজালের স্ট্রাকচার যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে কি দেখা যাচ্ছে, আমি মনে হয় একটু লেজারটাকে ওপেন করে নিতে পারি, লেজার পয়েন্ট। এইম থেকে আসলে শুরু হয়, কিছুক্ষণ আগে যেটা আমরা ডেফিনেশন বলতেছিলাম যে এইম থেকে আমরা আসলে একটু শুরু করতে চাচ্ছি, রাইট? রিসার্চ প্রপোজাল, হোয়াট ইজ দ্য মেইন গোল অর এইম অফ মাই স্টাডি, আই হ্যাভ টু ডিপিক্ট ইট, ডিসক্রাইব ইট ইন ভেরি ইনিশিয়াল স্টেজ। হ্যাঁ, স্টেজ, যে আমি কি করব আসলে, আমার অবজেক্টিভটা কি, সরি আমার এইমটা কি। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা লিটারেচার রিভিউ করে থাকি, লিটারেচার রিভিউ, হোয়াট ডু অলরেডি নোন। আমরা এই ডিটেলস একটু পরে আমি আসতেছি। তারপরেও লিটারেচার রিভিউ মিনস হচ্ছে যে বেসড অন মাই কনটেক্সট, যে হোয়াট ইজ মাই কনটেক্সট, হোয়াট ইজ মাই এরিয়া, হোয়াট ইজ মাই ডোমেইন অর ফিল্ড অফ স্টাডি, এর উপর বেস করে হোয়াট ইজ অলরেডি নান ইন দিস ফিল্ড রিলেটেড টু মাই রিসার্চ কোশ্চেন। যখন আমরা এই শব্দটাকে বলবো তখন আমরা বলি এটাকে লিটারেচার রিভিউ। এখন আমি ধরেন স্টাডি করতেছি ফর এক্সাম্পল যে হেলথ ইনফরমেশন সিস্টেম নিয়ে, এখন ধরেন ওইখানে হেলথ নিয়ে অনেক কিছু লিখে ফেলতেছি, কিন্তু এর ভিতরে আসলে অনেক কিছু আছে, হেলথ, হেলথ ইনফরমেশন সিস্টেম, হেলথ অ্যানালাইটিক্স, হেলথ কেয়ার অ্যানালাইটিক্স, হ্যাঁ অনেক কিছু আছে। বাট ইউ নিড টু ফোকাস অন স্পেসিফিক লিটারেচার অ্যাকচুয়ালি, যে আপনার মেইন কিওয়ার্ড কোনটা, ওটার উপর বেস করে হোয়াট ইজ অলরেডি নান ইন ইউর ফিল্ড, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি লিটারেচার রিভিউ হয়ে থাকবে। সো লিটারেচার রিভিউ থেকে বেসিক্যালি ইউ হ্যাভ টু ক্রিয়েট অর ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য রিসার্চ কোশ্চেন। হ্যাঁ, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিসার্চ কোশ্চেন, অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলে থাকি যে হোয়াট ইজ দ্য গ্যাপ। হ্যাঁ, আমি কিছুক্ষণ পর একটু ডিটেলসে আসতেছি, তার আগে জাস্ট একটু আপনাদেরকে ওয়ার্ম আপ করানো আর কি, যে তাহলে লিটারেচার রিভিউ থেকে আমরা রিসার্চ কোশ্চেনটাকে ক্রিয়েট করব বা ট্রাই করব। বাট আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে লিটারেচার রিভিউ থেকে টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য গ্যাপ অ্যাকচুয়ালি ইন মাই ফিল্ড, ইন মাই ডোমেইন। হ্যাঁ, মেথড আমরা বেসিক্যালি কি করি, হাউ আই উইল সলভ মাই স্টাডি। এখানে আসলে অনেকগুলো পার্ট থাকে, আমি একটা একটা করে আসতেছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে কোশ্চেনের অ্যান্সারটা করব হাউ, ডাব্লিউএইচ কোশ্চেনের হাউ, আর রিসার্চ কোশ্চেনের যে আমরা অ্যান্সারটা করব হোয়াট। আপনি যতই ইসের দিকে যেতে থাকবেন ততই হচ্ছে আপনার এই হাউ, হোয়াট, হোয়েন, এই ডাব্লিউএইচ কোশ্চেনের গুলোর অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি এইম বা অবজেক্টিভ লিখবেন, হ্যাঁ, তখন আপনাকে শুরু করতে হয় টু বি ভার্ব দিয়ে। আপনারা যারা লিখেন, আপনারা যারা আমার চেয়েও ভালো এক্সপার্ট আর কি, এখানে অনেকে হয়তো আছেন আর কি, তো দেখবেন যে আমরা যখন এইম অবজেক্টিভ কিছু লিখি তখন আমরা টু বি ভার্ব দিয়ে শুরু করে থাকি। আর ঠিক ওই টু বি ভার্বটাকে যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট করি তখন ওটাকে আমরা রিসার্চ কোশ্চেন হিসেবে নিয়ে থাকি, বা হয়ে যায়, মানে এরকম হয়ে যায় বলতে আমি বোঝাচ্ছি যে লিটারেচার রিভিউ থেকে আমরা বের করতে পারি। হ্যাঁ, আফটার দ্যাট ইউ হ্যাভ টু ফিক্স ইউর রিসোর্সেস অ্যাকচুয়ালি। এই রিসোর্সটা বেসিক্যালি অনেক ধরনের হয়ে থাকে। এখানে রিসোর্সের ভিতরে আমরা প্রিভিয়াস স্লাইডে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে যে বাজেট এবং টাইম, এই দুইটা একটা রিসোর্স হতে পারে। অন দ্য আদার হ্যান্ড ইউ হ্যাভ টু গিভ ইনশিওর যে আপনার সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার আছে, আপনার সাফিসিয়েন্ট, একটা তো বাজেট বললাম, বাজেট, টাইম ফ্রেম, তারপর হচ্ছে মেন পাওয়ার, তারপর হচ্ছে আপনার সাফিসিয়েন্ট টুলস আছে কিনা। টুলস মিনস টেকনোলজি হতে পারে, যে আপনার ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ। আপনি যদি অনলাইনে ডেটা কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো ট্যাবের দরকার পড়তে পারে, যদিও এখন অনেকেই মোবাইল ফোন ইউজ করে, স্মার্টফোন ইউজ করে, এগুলো করে। হ্যাঁ, রাইট। সো এই রিসোর্স আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি যে স্টাডি করবেন সেই রিসোর্স আপনার সাফিসিয়েন্ট আছে কিনা। লাস্টে ফাইনালি যেটা হয় ইথিক্স। বেসিক্যালি দেখেন, ইথিক্যাল অ্যাপ্রুভাল বা ইথিক্স যেটাকে আমরা বলি, বা রিসার্চ ইথিক্স যেটা আমরা বলবো, এখানে আসলে বিভিন্ন ধরনের স্টাডি হয়ে থাকে। আমি তো আসলে এখানে ধরেন এখন বর্তমানে পাচ্ছি আপনাদের 113 জন পার্টিসিপেট। আমি জানি না এখন পর্যন্ত আপনাদের সাথে কথা হয় নাই, পরিচয় হয় নাই, কে কোন ডোমেইনে সেটাও আমি জানি না। বাই দ্য ওয়ে, যখন আমরা আহ, আমি একটু ইন জেনারেল বলি, যখন আমরা ইথিক্যাল ইস্যু নিয়ে চিন্তা করব, আমাদের ইথিক্যাল ইস্যু নিয়ে চিন্তা করা দরকার তখন যখন আমরা লাইফ সায়েন্সের কোনো প্রজেক্ট করব। মানে এটা একদম কমন একটা ব্যাপার যে লাইফ সায়েন্সে ফর এক্সাম্পল ফার্মেসি, তারপরে হচ্ছে আপনার আমরা মানে হিউম্যান এন্ড এনিমেল ইনভলভ থাকবে এরকম কোন স্টাডি যদি থাকে, ফর এক্সাম্পল ওই যে কোভিড ভ্যাকসিনের যে ইমপ্লিমেন্টেশন যেটা ছিল, যে ট্রায়াল দেওয়া হবে, হ্যাঁ, এইসব স্টাডির ক্ষেত্রে আপনার ইথিক্যাল অ্যাপ্রুভালটা খুব জরুরি। তো ইথিক্যাল অ্যাপ্রুভালের অনেকগুলো বডি থাকে বেসিক্যালি, লাইক রাইট নাও I have been working in a project in suicide attempt, right? I have been collaborating with an Iranian hospital. I mean ইরানের যে গভর্নমেন্ট হসপিটাল আছে ওদের সাথে আমি কাজ করতেছি আর কি, সুইসাইড প্রিভেনশন বা সুইসাইড অ্যাটেম্প্ট নিয়ে। তো এটা কাজ করতেছি প্রায় 7-8 মাস বা 9 মাস হয়ে গেছে। তো ওখানে যখনই করতেছি আমাদের স্টাডি অনেকক্ষণ আগায়ও গেছে বা আবু অনেক করছে কিন্তু পরে যেটা আপু তো দাঁড়াইলো নামাজ যে পড়তে গেছে। পরে
ওকে, পরে যেটা আমাদের হলো যে ওই প্রজেক্টের একটা প্রথমে অ্যাপ্রুভাল নেওয়া ছিল, বাট ইরানের কনটেক্সটে নাকি আমরা যেটা করি, আমরা যেটা পিএইচডি থেকে শিখে আসছি বা এখনো আমি বিভিন্ন কান্ট্রির সাথে কাজ করতেছি, অস্ট্রেলিয়া, চায়না, এখানে যেটা হয়ে থাকে যে একটা প্রজেক্টের একটা ইথিক্যাল অ্যাপ্রুভাল নেওয়া আছে, ইটস ফাইন, ইউ ডোন্ট নিড টু টেক মাচ অ্যাপ্রুভাল ফর দ্য নেক্সট project. Actually, maybe you are using the same data but you are going to produce the another research paper, so you don't need to take the another ethical approval for that paper or the data. But Iran context যেটা হয়, for each and every project you have to take an ethical approval, and the ethical board or ethical committee, actually they don't usually sit not less than maybe 3 months or 4 months আর কি। তো আমরা তখন একটা বিপদে পড়ে গেলাম যখন আমাদের সবকিছু রেডি। ওদের নাকি এটা কালচার বা ওদের কান্ট্রি বেজ একটা প্রবলেম হয় যে প্রত্যেক প্রজেক্টের জন্য নিতে হবে আর কি ইথিক্যাল অ্যাপ্রুভাল। বাই দা ওয়ে, লাস্ট পর্যন্ত আমরা অ্যাপ্লাই করি এবং ইথিক্যাল অ্যাপ্রুভাল 3 মাস না 4 মাস পরে আমরা পেয়েছি আর কি। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোনো সোশ্যাল ইয়ের ক্ষেত্রে আছেন বা সেকেন্ডারি ডেটা ইউজ করতেছেন কোনো ইস্যুর ক্ষেত্রে, তো সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে বেসিক্যালি ইউ ডোন্ট নিড টু ইউজ দ্য ইথিক্যাল অ্যাপ্রুভাল। কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে ফ্রম হোয়ার ইউ আর ইউজিং দ্য ডেটা, অথবা আপনি তাদের কোনো সেকেন্ডারি সোর্স ইউজ করতেছেন কিনা, ইউ শুড মেনশন ইন ইউর অ্যাপেন্ডিক্স অর দ্য অ্যাকনোলেজমেন্ট, রাইট? অন দ্য আদার হ্যান্ড থিঙ্ক অ্যাবাউট যে আপনি কোনো অপিনিয়ন কালেক্ট করতেছেন হিউম্যান থেকে, মানে আমি এরকম বলতেছি যে সে ফর এক্সাম্পল আপনি ইয়া করতেছেন যে এখানে আসলে কোম্পানির নাম বলাটা আমি জানি না একাডেমিক ক্ষেত্রে কতটা হয়, XYZ যে কোনো একটা কোম্পানি আছে তারা বাংলাদেশে, তারা চাচ্ছে যে আমাদের একটা XYZ একটা নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করব। তো সেই ক্ষেত্রে একটা কোম্পানি ধরেন যে কেউ, ওরা তো প্রোডাকশনে যাওয়ার আগে চিন্তা করবে যে আসলে আমার এই প্রোডাক্টটা মার্কেটে চলবে কি চলবে না, এটা একটা ফিজিবিলিটি স্টাডি তারা করবে। তো ইন দ্যাট সেন্স অ্যাকচুয়ালি কি করবে তারা, যে ওই প্রোডাক্টটা মানুষকে খাওয়াতে হবে বা মানুষকে দিতে হবে, ফ্রিতে দিতে হয়। তারপর সেই ওই মানুষগুলো, মানে যে কোনো মানুষ, সেটা জনসাধারণ ইউজ করবে বা খাবে, খাওয়ার প্রোডাক্ট হলে খাবে। আফটার সাম টাইমস 2 মাস 3 মাস 4 মাস পরে তাদের কাছ থেকে একটা অপিনিয়ন নেওয়া হবে, অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, যেটা আপনার কেমন লাগছে, ভালো লাগছে কিনা, আপনি কিনবেন কিনা, মানে এট দ্য ফাইনাল ভেরিয়েবল, দ্য টার্গেট ভেরিয়েবল, যে আপনি কি এটা কিনতে আগ্রহী কিনা, এটা হচ্ছে টার্গেট ভেরিয়েবল। তো এই যে যে আপনি অপিনিয়ন স্পিচ নিচ্ছেন, এখানে আসলে আপনার ওই লাইফ সায়েন্সের মতো ইথিক্যাল অ্যাপ্রুভাল নেওয়ার মানে খুব বেশি জরুরি না আর কি, রাইট? এইসব স্টাডির ক্ষেত্রে, রাইট? ওকে, সো এই স্লাইড থেকে কারো কোনো কোশ্চেন স্ট্রাকচারের ক্ষেত্রে বেসিক্যালি? নাই। ওকে, আমাদের যদিও একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তখন আমরা আসলে অনেকগুলো কোশ্চেন হয়তো এক্সপেক্ট করতেছি। সো আমরা যদি একটু থিওরিটিক্যাল দিক থেকে দেখতে যাই, এটা তো আমরা আসলে দেখলাম একটা প্র্যাকটিক্যাল দিক বা আমরা নিজেরা এটা মানে ডিফাইন করা। আমরা একটু থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করতে যাই, দেখেন এখানে দুজন প্রফেসর আছে আসলে, প্রফেসর তাবাতা বেই, ও মাই গড, তাবাতা বেই এবং তাইবি, তাবাতা বেই এন্ড তাইবি, এবং তারা 2022 তে সরি 2022 তে এই ফ্রেমওয়ার্কটা তারা দিয়েছিল যে হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল। So they actually mentioned the they actually mentioned the 4 topics, right? So, what do you want to do, right? ওই যে যেটা বললাম যে what is your objective and is the problem significant, ওই যে যেটা বললাম যে রিসার্চ লিটারেচার রিভিউ এর পরে যে আপনাকে যে পার্টটা কভার করতে হয় যে আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম, বা রিসার্চ গ্যাপ। সো আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে, ইজ দ্য গ্যাপ অর ইজ দ্য প্রবলেম ইজ রিয়েলি সিগনিফিকেন্ট ফর দ্য সোসাইটি অর দ্য ইন্ডাস্ট্রি, ইজ ইট, then you can start your proposal or you can easily sell your proposal to your funder, otherwise not, right? On the other hand, it is in line with the funders agency preference. এইখানেই হইতেছে আমাদের মেইন ব্যাপারটা আর কি। যখন আপনি প্রফেসরকে লিখতেছেন, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন যে ওই প্রফেসর কোন লাইনে কাজ করে বা তার রিসার্চ এরিয়া কোনটা, তার বা ডোমেইন কি, তার ফিল্ড কি। আদারওয়াইজ আপনি ধরেন একজন কাজ করতেছেন যে ইনফরমেশন সিস্টেমে, আপনি একজনকে অ্যাপ্রোচ করলেন যে যিনি হয়তো যে সোশ্যাল মানে নেটওয়ার্কিং নিয়ে কাজ করে, তো আলটিমেটলি হি অর শি ইজ নট দ্য রাইট প্রফেসর ফর ইউ, রাইট? অন দ্য আদার হ্যান্ড, যখন আপনি কোনো ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, তখন বেসিক্যালি ইন্ডাস্ট্রি একটা স্পেসিফিক প্রবলেম থাকে। So in that case, actually, you don't need to identify the problem. Industry will identify the problem and they will publish their RFP or TOR, right? And you will write a proposal how you will solve their problem. এবং এইসব ক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ইন্ডাস্ট্রি প্রিফারেন্সটা কি, অথবা যিনি ফান্ডিং বডি বা যিনি ফান্ড দিবে আপনাকে তার প্রিফারেন্স কি, মানে সে কি সলভ করতে চায়, রাইট?
তো ওই জায়গাটাকে আপনাকে বেশি ফোকাস করতে হবে। আর যখন আপনি একাডেমিক প্রপোজাল লিখবেন তখন আপনাকে মেইন ফোকাস করতে হবে যে আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম, রাইট? সো এখানে একটা প্রিফার। আচ্ছা, ফাইনালি যেটা হয়, ডু ইউ হ্যাভ এনাফ এক্সপার্টাইজ টু ক্যারি আউট দিস প্রজেক্ট? এটা যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম যে রিসোর্স, রাইট? যে আপনার মেন পাওয়ার আছে কিনা, ঠিক মতো বাজেট আপনি পাবেন কিনা, টাইম ফ্রেম মানে ঠিক আছে কিনা, অন দ্য আদার হ্যান্ড টুলস এন্ড টেকনোলজি যেগুলো থাকে এগুলো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সো এভরিথিং, ইফ ইউ হ্যাভ দ্য সাফিসিয়েন্ট টুলস এন্ড টুলস, দেন আমরা বলে থাকি যে হ্যাঁ আপনি expert। আর অন দ্য আদার হ্যান্ড আমরা যদি আরেকটু ডিপলি আসি, যে ওই স্পেসিফিক ডোমেইনে আপনার এক্সপার্টাইজ কতটুকু, নলেজ কতটুকু, আপনি কতগুলো পেপার পাবলিশ করছেন, অথবা মানে কি স্টাডি করছেন, বা হতে পারে যে আপনি নতুন রিসার্চার, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস যে কোর্স গুলা করছেন সেই কোর্সে আপনার কি বলবো যে নলেজ কতটুকু, এটা ওই ডোমেইন এক্সপার্টাইজটা আপনার আছে কিনা। সো ইটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি রিসার্চ প্রপোজাল, যে আমরা কি কি রাখতে চাই আর কি প্রপোজালে, রাইট? ওকে, আমার একটা সাধারণ কোশ্চেন, এখানে হয়তো অনেকেই আছেন যে যারা পেপার লিখেন, হ্যাঁ সরি, এটা পেপার লিখেন, অথবা যারা এখানে কি বলে এটা, আই এম সরি, জাস্ট 1 মিনিট। ওকে, এখানে যারা আছেন অনেকে হয়তো পেপার লিখেন, অথবা যারা মানে প্রফেশনাল রিসার্চার, ওনারা কি একটু খেয়াল করে দেখেছেন যে আমরা যখন একটা ম্যানুস্ক্রিপ্ট লিখি বা আমরা একটা রিসার্চ পেপার লিখি, এই 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 স্টেপ গুলো আমাদেরকে একটু ফলো করতে হয়? আপনি একটু দেখবেন যে কি কি স্টেপ আমাদেরকে ফলো করতে হয়। ভাই আমরা একটা এমরাট ফরম্যাট ফলো করছিলাম, ইন্ট্রোডাকশন মেথডোলজি। ওকে, ওকে, প্লিজ, সরি আমি একটু নিতে পারি না, আবার একটু কাইন্ডলি প্লিজ। হ্যালো, হ্যাঁ, সুহা ইসলাম, সুহা, হ্যালো। ওকে, অন্য কেউ বলতে চান যে আপনারা একটু দেখবেন যে এটা আমরা ফলো করি কিনা, বা এই টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, এন্ড দেন দেন লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট, রেফারেন্স এন্ড অ্যাপেন্ডিক্স। কারো কোনো মানে আপত্তি আছে এখানে যখন আমরা একটা রিসার্চ পেপার লিখি? এটা বেসিক্যালি তো এই জিনিসগুলো আমরা ফলো করে থাকি, এগুলাই আমরা স্টেপ ফলো গুলা। করি। হ্যাঁ, এগুলোই আমরা বেসিক্যালি যখন আর্টিকেল লিখি বা রিসার্চ পেপার লিখি তখন এগুলো আমরা ফলো করে থাকি, রাইট? সো রাইট। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল, সেটা একটা বিষয়, কারণ আমরা তখনও জানি না হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেজাল্ট, সরি এক্সপেক্টেড রেজাল্টটাও জানি না, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আউটকাম সম্পর্কে আমরা কিছু জানি না, মানে প্রপোজাল লেখার সময় যে হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল গেট ইন দ্য ফাইনাল রেজাল্ট, রাইট? অর ইন দ্য ফাইন্ডিংস, আমরা জানি না আসলে কি লিখবো। সো আমরা ছোট করে একটু এখানে একটা কুইজের মতো, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিসার্চ আর্টিকেল এন্ড রিসার্চ প্রপোজাল, আপনাদের কাছে কি মনে হয়? স্যার, রিসার্চ আর্টিকেলটা তো স্যার, হচ্ছে যে আমি article ফাইন্ডিংস পেয়ে গেছি, এই হ্যাঁ, বিষয়ে আমি লিখবো। আর রিসার্চ প্রপোজালটা হচ্ছে আমি কোনো বিষয়ে রিসার্চ করতে আগ্রহী, আমার ওই বিষয়টার এক্সপেক্টেড আউটকাম কি হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, সম্ভাব্য রেজাল্টের পটেনশিয়ালিটি নিয়ে আমি বলতে পারি, এটা রাইট, রিসার্চ প্রপোজাল। দ্যাটস গ্রেট। তাহলে আমরা যদি স্ট্রাকচারের ক্ষেত্রে আসি, যে রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার আর রিসার্চ প্রপোজালের স্ট্রাকচার, সেক্ষেত্রে আমাকে যদি একটু ডিফারেন্স দিতে পারেন, বা কি কি রাখবো আমি, যে আমরা তো এখানে দেখলাম যে এটা হচ্ছে আমার রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার, একটা রিসার্চ পেপার লিখতে হলে সাধারণত আমরা কি লিখবো। এখন আমি যদি বলি যে একটা রিসার্চ প্রপোজাল লিখবো, তাহলে আমরা কি কি রাখবো আর কি কি বাদ দিব এখান থেকে? টাইটেল রাখবো, সরি, হ্যাঁ, টাইটেল রাখবো, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ থাকবে, এরপরে 2, হচ্ছে মেথডোলজি থাকতে পারে, না, হ্যাঁ, ইন্ট্রোডাকশন তো থাকতে হবে, ইন্ট্রোডাকশন থাকতে হবে না? হ্যাঁ, ইন্ট্রোডাকশন, মেথডোলজি, তারপর জি। মেথোডোলজি থাকবে, মেথোডোলজিতে রেফারেন্স থাকতে পারে, লাস্টে রেফারেন্স। থাকছে, বাজেট তারপর থাকবে। সম্ভাব্য যে রেজাল্টটা রেজাল্ট সম্ভাব্য থাকবে। কি হতে পারে, হ্যাঁ, 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 সম্ভাব্য কি রেজাল্ট হতে পারে, এটা থাকতে পারে। ওকে, ওকে, এই টাইটেলের পরে ইন্ট্রোডাকশন, দেন রিসার্চ কোশ্চেন, অ্যাবস্ট্রাক্টটা থাকবে, অ্যাবস্ট্রাক্টটা থাকবে দেন যে আমি আমি কি এখানে কি সমাধান করতে চাচ্ছি, এটার আসলে একটা মানে সমস্যাটা একটা যে ফুল সামারি, সারাংশ সামারি, থাকবে আর কি। সামারি, জি। রিসার্চ প্রবলেম। প্রবলেম, এক্স্যাক্টলি। right. Okay, summary. So actually, when you write the research proposal, in that case, actually we keep the title, abstract, keyword,
ইভেন ইন্ট্রোডাকশন, রাইট? ইভেন ইভেন ইন্ট্রোডাকশনের ভিতরে আসলে অবজেক্টিভটা থাকবে, রাইট? ইন্ট্রোডাকশনের ভিতরে রিসার্চ কোশ্চেন, অবজেক্টিভ, ব্যাকগ্রাউন্ড, এগুলো ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে, হ্যাঁ। তারপর লিটারেচার রিভিউটাও থাকবে, এন্ড ফাইনালি হাউ উই উইল সলভ আওয়ার প্রবলেম, মানে মেথোডোলজিটাও থাকবে। ইন ইন সাম কেসেস যদি এটা ফান্ডারের দরকার হয়, হ্যাঁ, অনেক স্টাডি আছে যে আমরা আগে থেকে একটু গেস করতে পারি, অনেক ইম্পেরিয়াল স্টাডি আছে। সেই ক্ষেত্রে আমরা প্রসপেক্টিভ রেজাল্ট একটু মানে বলে দিতে পারি যে এটা হতে পারে, বাট নট শিওর। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড যে আমাদের একটা রেফারেন্স থাকবে অ্যাপেন্ডিক্স যদি রাখতে চাই। তাহলে যেটা বাদ যাবে রিসার্চ প্রপোজাল এন্ড রিসার্চ আর্টিকেল, মানে মোটামুটি স্ট্রাকচার আমার সেম থাকে, শুধু রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন এগুলো আমরা বাদ দিই, কারণ এটা আমরা জানি স্যার না। বাজেট একটা জিনিস ইম্পর্টেন্ট, বাজেট। হ্যাঁ, টাইম ফ্রেম এগুলো দিতে হবে। হ্যাঁ, তাহলে একটু কি দেখতেছি যে এই যে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার থেকে আমরা কি কি রাখবো আর কি বুঝতে পারলাম যে রিসার্চ প্রপোজালে কি কি রাখতে হয়। জি স্যার। ওকে, তবে একটু অ্যানোমেলি বলে নিই আমি, হ্যাঁ, যদিও অ্যানোমেলিটা পরে আলোচনা করতে পারতাম। অ্যানোমেলিটা হচ্ছে আপনি যখন কোনো একাডেমিক কাজে যাবেন, এক এক কান্ট্রিতে আসলে এক এক ভাবে রিসার্চ প্রপোজালকে ডিফাইন করা হয়। ফর এক্সাম্পল, মানে আপনি অস্ট্রেলিয়া বা ইউএস এর দিকে মুভ করলে ওখানে ওরা রিসার্চ প্রপোজালটাকে যে এখন যেভাবে বলতেছি এইভাবে একটা রিসার্চ প্রপোজালকে ওরা নিয়ে নেয় যে হ্যাঁ এটা হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল। বাট আমাদের এশিয়াতে এই প্র্যাকটিসটা আবার একটু কম। মোস্ট ইম্পর্টেন্টলি ইন চায়না, যদি কেউ চায়নাতে পিএইচডি বা মাস্টার্স এর জন্য যান, ওরা রিসার্চ প্রপোজাল মনে করে যে আপনি পুরো পেপারটাই লিখেছেন, হ্যাঁ, বাট রেজাল্ট এখনো আসে নাই বা ডেটা আপনি কালেক্ট করতেছেন, হ্যাঁ, পুরো ওই স্ট্রাকচারটাকে ওরা রিসার্চ প্রপোজাল হিসেবে ধরে যে তুমি মোটামুটি অর্ধেক কাজ করে ফেলছো, যে 2 বছর হয়ে গেছে, এখন তুমি রিসার্চ প্রপোজাল দাও। যেটা আমাদের বাংলাদেশে ওই প্র্যাকটিসটা নাই, বা অস্ট্রেলিয়াতেও সেই প্র্যাকটিসটা নাই। হ্যাঁ, চায়নাতে আবার এই ধরনের প্র্যাকটিস। তো কান্ট্রি ওয়াইজ এটা একটু ভ্যারি করবে, যারা একাডেমিক ফিল্ডে যাবেন আর কি, হ্যাঁ, তাদের জন্য বললাম আর কি, রাইট? ওকে, আমরা আরেকটু ইয়েতে যাই, দেখি নেক্সট আমরা কি আছে আমাদের। এটা একটু চলে গেল। স্যার আচ্ছা, হ্যাঁ স্যার প্লিজ। ক্যান আই ইন্টারাপ্ট? হ্যাঁ, শিওর শিওর, ওয়াই নট। স্যার স্যার প্রপোজালের কম্পোনেন্ট গুলো যদি আবার একটু বলতেন স্যার, আমি একদম বিগিনার তো তো স্যার আমার জন্য একটু হেল্পফুল হইতো যদি আপনি আবার একটু বলতেন প্রপোজালের কম্পোনেন্ট গুলো। আচ্ছা, এখন কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনার সামনে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলোই হচ্ছে মানে কম্পোনেন্ট গুলা। আমি আস্তে আস্তে একটা একটা করে বলতেছি। ওইখানে যেমন সবগুলো একটা স্লাইডে দেখাইছি, এখন আমি প্রত্যেকটার ওকে একটা একটা করে মানে ডিসক্রিপশন দিচ্ছি। ওকে, কেউ কি চ্যাট বক্সে কিছু লিখেছেন যেটা ইম্পর্টেন্ট আমার জন্য? সাউন্ড ক্লিয়ার না? ক্লিয়ার, ইয়েস। এগুলো কি? সরি, আমি আসলে চ্যাট বক্সের অনেক কিছু দেখিনি। যদি কোনো কিছু মিস করি আমি কোশ্চেন অ্যান্সার সেশনে আসতেছি। ওকে, টাইটেল, হ্যাঁ, একটু খেয়াল রাখবেন এই 3টা পয়েন্ট, যে সামারাইজ ইন ফিউ ওয়ার্ডস দ্য রিসার্চ টপিকস। আমরা লাস্টের দিকে একটা ওই হ্যান্ডস অন প্র্যাকটিস বলবো না, একটু কয়েকটা কুইজে আপনাদের কাছে আসতেছি। তাহলে টাইটেলকে কি করতে হবে আপনাকে? সামারাইজ, মানে আমরা বলি যে কনসাইজ পজিশন, হ্যাঁ, আহ, মানে খুব বেশি রিডান্ডেন্ট কোনো কিছু না, খুব অল্প ওয়ার্ডের ভিতরে যাতে মেইন মেসেজটা আমি মানুষকে দিতে পারি। যেমন আপনি যখন রবীন্দ্রনাথের একটা বই পড়বেন বা আহমদ শফের একটা বই পড়বেন, ওখানে বইয়ের টাইটেল কি অনেক বড় থাকে? বইয়ের নো না, টাইটেল স্যার। কি অনেক বড় থাকে? না, খুব ছোট। নিশ্চয়ই না, একদমই ছোট। হ্যাঁ, নিশ্চয়ই না, একদম ছোট একটা টাইটেল থাকবে, এবং ওই টাইটেলটা পড়ার সাথেই কিন্তু আপনার ভিতরে একটা মানে ওই ওই বই সম্পর্কে একটা পিকচার বা একটা পিকচার কিন্তু জেগে ওঠে যে এটা অথবা বাংলা সিনেমা, অথবা মনে করেন যারা হিন্দি বোঝে হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, হ্যাঁ। ওকে, তো সিনেমার একটা টাইটেল যে পদ্মা নদীর মাঝি, ফর এক্সাম্পল, হ্যাঁ, তো ওই এটা কিন্তু দিলে কিন্তু একটা বড় একটা পিকচার কিন্তু আমার চোখের সামনে বা আমার মাথার ভিতরে চলে আসবে, যে পদ্মা নদীর মাঝি মিন্স যে এই প্রেক্ষাপটটা হয়তো পদ্মা নদীর বা পদ্মা পাড়ের লোকজন নিয়ে হয়তো লেখা আছে, মানে হয়তো, আমি হয়তোই বলতেছি। তা আপনিও টাইটেলটাকে এমন ভাবে থ্রো করবেন যাতে ইন মানে ফার্স্ট সেন্সে বা ফার্স্ট কেচাপে যাতে আপনার অডিয়েন্স বা আপনার ফান্ডার বডি বা আপনার সুপারভাইজার যে ওটাকে লুক্রেটিভ হিসেবে ধরে নেয়, অথবা একটা মেইন মেসেজ যাতে থাকে আপনার টাইটেলের ভিতরে। প্লিজ ডোন্ট মেক ইট রিডান্ডেন্ট, রাইট? যে কনসাইজ ভার্সন, একদম মেইন মেসেজ, এটা হচ্ছে আপনার টাইটেলে থাকবে। তো তারপর আসতেছে আমরা সামারি, সামারি বা অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা লিখি। অনেকে এক্সিকিউটিভ সামারি বলে, অনেকে অ্যাবস্ট্রাক্ট বলে, মানে এটা ক্ষেত্রে এখানে এখানে কি লেখা আছে? প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য স্টাডি হুইচ উইল এক্সপান্ড ইন দ্য টেক্সট দ্যাট ফলোস। এখন আমরা যখন একটা সামারি বা অ্যাবস্ট্রাক্ট লিখবো, আসলে আমরা কি কি লিখবো? মানে আপনাদের কোনো ধারণা একটা সামারি বা অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে কি কি লিখতে হয়?
হয়তোবা এক দুই introduction, লাইনে সমস্যাটা সম্পর্কে একটু লিখতে হয়, হ্যাঁ হ্যাঁ আমার মূল উদ্দেশ্যটা কি ওকে, আর আমি কোন মেথডটা ইউজ করতেছি, দ্যাটস গ্রেট। এই হ্যাঁ দ্যাটস বিষয়গুলো গ্রেট, আমাদের ওকে। থাকা হ্যাঁ, উচিত। তো আমরা আসলে বেসিক্যালি যখন এই স্ট্রাকচার বা অ্যাবস্ট্রাক্ট লিখি, তো আমরা আসলে কয়েকটা মানে পয়েন্ট একটু খেয়াল রাখি। প্রথম পয়েন্টটা দেই যে টপিক ব্যাকগ্রাউন্ড। ফর এক্সাম্পল আমি লিখতেছি ওই যে আমি যেটা বললাম যে হেলথ ইনফরমেশন সিস্টেম, একটা লাইন যদি লিখা যায় যে হেলথ ইনফরমেশন সম্পর্কে টপিক ব্যাকগ্রাউন্ড যদি, তারপরে আমরা যেটা চলি যে অবজেক্টিভ, অবজেক্টিভের পরে আমরা আসি যে মেথোডোলজি সেকশন, যে কিভাবে সলভ করব। হ্যাঁ, এটা। আর যেহেতু এটা রিসার্চ প্রপোজাল, আমরা ফাইন্ডিংস বা কন্ট্রিবিউশন, সরি ফাইন্ডিংস লিখি না, বা কনক্লুশন লিখি না। যেটা লাস্টের একটা লাইন আমরা লেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে মেজর কন্ট্রিবিউশন কি হবে, হাউ দিস স্টাডি উইল কন্ট্রিবিউট টু দ্য কারেন্ট অর এক্সিস্টিং রিসার্চ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই চারটা পয়েন্ট যদি একটু অ্যাবস্ট্রাক্টে লিখেন, ইট উইল বি বেটার। মানে এটা একটা ফোকাস করবে যে ইটস ইজ দ্য বেস্ট সামারি ফর ইউর প্রপোজাল। সো ওয়ান লাইন ইজ ব্যাকগ্রাউন্ড টপিক, সেকেন্ড লাইন ইজ যে অবজেক্টিভ, থার্ড লাইন বা থার্ড এন্ড ফোর্থ যদি আপনি একটু ডিটেলস লিখতে চান, সেক্ষেত্রে আপনি মেথোডোলজিটা লিখেন, হাউ উইল সলভ ইউর প্রবলেম, অ্যান্ড ফাইনালি হাউ দিস রিসার্চ অর স্টাডি উইল কন্ট্রিবিউট টু দ্য এক্সিস্টিং বডি অফ লিটারেচার। এটা ইম্পর্টেন্ট, এই লাস্টের লাইনটা যে কন্ট্রিবিউশন বা নোভেলটি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইফ ইউ উড লাইক টু সেল ইউর প্রপোজাল টু দ্য ফান্ডার বডি অর ইউর সুপারভাইজার, রাইট? ওকে, সো আমরা নেক্সট আসতেছি যে ইন্ট্রোডাকশন। কিওয়ার্ড আসলে আমরা মাঝে মাঝে দিয়েও থাকি, ইট ডিপেন্ডস, আর মাঝে মাঝে দিয়েও না। মানে এটা বিভিন্ন ইয়ের উপর ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার রিসার্চ প্রপোজালের স্ট্রাকচার ওরা দিয়ে দেয়, ফান্ডার বডি দিয়ে দেয় যে আপনাদেরকে এটা দিয়ে করতে হবে। তখন আসলে এটা নিয়ে আসলে কথা বলার সময় মানে সুযোগ থাকে না, মানে আপনি এই স্ট্রাকচারের বাইরে আপনাকে চলে যেতে হয় আর কি, রাইট? তো ইন্ট্রোডাকশনে বেসিক্যালি আমরা আসলে কি লিখি? ইন্ট্রোডাকশনে আমরা বেসিক্যালি যেটা লিখি ওই অন দা ওয়ান্স এগেইন, অবজেক্টিভে যে আমি এক লাইনের ব্যাকগ্রাউন্ড টপিকসটা লিখলাম, আমি ইন্ট্রোডাকশনটা শুরু করব ওই ব্যাকগ্রাউন্ড টপিক্সের ব্যাকগ্রাউন্ড দিয়ে, মানে ডিটেলস লেখা দিয়ে। ফর এক্সাম্পল ওইখানে হয়তো আমি এক লাইনে বোঝাইছিলাম, এখানে যদি সেটা একটা প্যারাগ্রাফে বোঝানো যায়, যদি সম্ভব হয় আর কি, তাহলে ব্যাকগ্রাউন্ড টপিক দিয়ে আমি শুরু করব, রাইট? সেকেন্ড হচ্ছে যে স্টাডির ইম্পর্টেন্সটা আমি বলার চেষ্টা করব। হ্যাঁ, থার্ড পজিশনে আমি এসে বলবো যে আমার ইয়া কি, মানে অবজেক্টিভ কি, ইভেন রিসার্চ কোশ্চেন কি। এই কথাগুলো আমি মানে আমার ইন্ট্রোডাকশন আমি বলে দিব। এখন আপনাদের একটা জেনারেল কোশ্চেন থাকতে পারে যে ভাই বা স্যার, আমরা তো রিসার্চ প্রবলেম বা রিসার্চ কোশ্চেন বের করব লিটারেচার রিভিউ এর পরে, তাহলে এটা আগে লিখবো কেন? এখন দেখেন, লিটারেচার রিভিউ সেকশনটা সবসময় আগে করতে হয়, এটা হচ্ছে কাজের ধরন। যে আপনি যখন কাজ করবেন তখন লিটারেচার রিভিউ আগে করবেন, গ্যাপ বের করার পরে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন। হ্যাঁ, বাট আপনি যখন লিখতেছেন যে একটা প্রপোজাল কোথাও জমা দিবেন, তখন স্ট্রাকচারটা হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা আগে লিখবো, লিটারেচার রিভিউটা পরে লিখবো। আমি এটা রাইটিং স্ট্রাকচার বলতেছি। আর যখন ইমপ্লিমেন্টেশন স্ট্রাকচার বা আপনি কাজ করতেছেন সেই স্ট্রাকচার, at first you have to do the literature review and identify the gap of the study, and from the gap of the study you need to create or make a research, মানে valuable research question. So এই যে valuable research questionটা আপনি ক্রিয়েট করে রাখছেন ইন দা লিটারেচার রিভিউ সেকশনে, হ্যাঁ, অথবা লিটারেচার রিভিউ করে, ওইটারই একটা লাইন আপনি এখানে লিখবেন, অনেক বড় না। মানে আপনি হয়তো লিখবেন যে আপনি অবজেক্টিভ লিখলেন এরকম, দ্য মেইন অবজেক্টিভ অফ দিস স্টাডি ইজ টু ইনভেস্টিগেট দ্য ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অন এনার্জি কনজাম্পশন, ফর এক্সাম্পল এটা লিখলেন। এখন এই যে আপনি এখানে লিখলেন টু ইনভেস্টিগেট দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটাকে আপনি ডাব্লিউএইচ ইকুয়েশনে কনভার্ট করতে পারেন যে হোয়াট আর দ্য মেইন প্রেডিক্টর, হোয়াট আর দ্য মেইন ফ্যাক্টর অফ এনভায়রনমেন্ট ফর ইলেকট্রিসিটি কনজাম্পশন। হ্যাঁ, এটা এটা আপনি ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট করে এটা আপনি রিসার্চ কোশ্চেন লিখতে পারেন আর কি। আমি কি বুঝাইতে পারলাম কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এগুলো হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন সেকশনে থাকবে। সো ওয়ান্স এগেইন যখন আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে ফার্স্ট অফ অল ইউ নিড টু স্টার্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড সেকশন, দেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য টপিকস এন্ড হাউ ইম্পর্টেন্ট দিস স্টাডি ফর দ্য ওই ফান্ডার বডি, মানে যাকেই, অথবা যারা একাডেমিক লিখবেন ওদের জন্য হচ্ছে যে ফর দ্য সুপারভাইজার। তারপর হচ্ছে যে অবজেক্টিভ লিখবেন, রিসার্চ কোশ্চেন লিখবেন, এন্ড ফাইনালি এই যে আপনার অ্যাবস্ট্রাক্টে বললাম যে কন্ট্রিবিউশন অফ দ্য স্টাডি, নভেলটি অফ দ্য স্টাডি, এটা হচ্ছে আপনার
এই ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে আপনি লিখে দিবেন যে হোয়াট ইজ দ্য মেইন কন্ট্রিবিউশন অফ দিস স্টাডি, হোয়াট আর দ্য নভেলটি অফ দিস স্টাডি, হোয়াটস নিউ ইন ইউর স্টাডি। হ্যাঁ, এই কন্ট্রিবিউশনটা আপনাকে ইন্ট্রোডাকশনের লাস্টে লিখতে হবে। সো এই 4-5টা পয়েন্ট আপনি একটু মনে রাখবেন ইন্ট্রোডাকশন। সো এখন আসেন লিটারেচার রিভিউ। তো এখানে কি লেখা আছে আমি আসলে না পড়ি, বাট আমি আমি যখন লিটারেচার রিভিউ লিখি, তা আমি আসলে বেসিক্যালি তিনটা, মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি, আমি তিনটা জিনিসকে মাথায় রাখি। নাম্বার 1, হোয়াট হ্যাজ অলরেডি নান, অথবা হোয়াট হ্যাভ অলরেডি নান ইন মাই কনটেক্সট অর বা ইন মাই স্টাডি কনটেক্সট অর বা ইন মাই স্টাডি ফিল্ড। হ্যাঁ, কি জানা হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, ইউ নিড টু স্টাডি হোয়াট ইজ অন গোয়িং, মানে একদম রিসেন্ট লিটারেচার কি বলতেছে। লাইক আমি 2024-এ কাজ করতেছি, তাহলে একদম রিসেন্ট লিটারেচার, মানে আপনার 24-এর লিটারেচার কি বলতেছে। আর যখন আপনি বলবেন যে হোয়াট হ্যাভ অলরেডি নান, তখন আপনি দেখবেন যে গত 3 বছর, 4 বছর, 5 বছর। প্লিজ ডোন্ট গো বিফোর বিয়ন্ড দ্য 5 ইয়ার্স। হ্যাঁ, আমার আমার কাছে যেটা মনে হয় যে 5 বছরের বেশি আপনাদেরকে যাওয়া উচিত না। সো হোয়াট হ্যাভ অলরেডি নান, আপনি গত 3-4 বছর বা 5 বছরের স্টাডি দেখবেন যে আপনার ফিল্ডে কি কি হয়েছে। সেকেন্ড, আপনি অ্যান্সার দিবেন হোয়াট ইজ গোয়িং অন, এই 24-এ রিসেন্ট আপনার টপিকস এর উপর, আপনার স্টাডির উপর কি কি হচ্ছে। এবং ফাইনালি আপনি যেটা অ্যান্সার করবেন যে এই যে কি কি হয়ে গেছে এবং কি কি হচ্ছে, একটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরেকটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা যেটা লিখবেন লাস্টে আপনি, সেটা হচ্ছে যে কি হয় নাই, হোয়াটস নিউ, হোয়াট ইউ উড লাইক টু গোয়িং টু অ্যাড্রেস। তা আপনি যত ধরনের লিটারেচারই করেন না কেন, যে ডোমেইনেরই করেন না কেন, এই তিনটা জিনিস যদি একটু মনে রাখেন যে হোয়াট হ্যাভ অলরেডি নান, হোয়াট ইজ গোয়িং অন, এন্ড হোয়াট আই উড লাইক টু গোয়িং টু অ্যাড্রেস। হ্যাঁ, ওই যে গোয়িং টু অ্যাড্রেস, এটাই হচ্ছে আপনার গ্যাপ মেইন, যেটা এখন পর্যন্ত হয় নাই। সো মেইন কাজ, কোশ্চেনটাই হবে যে হোয়াটস নিউ ইন ইউর পেপার। যে কোনো সুপারভাইজার জিজ্ঞেস করবে হোয়াটস নিউ ইন ইউর পেপার, হোয়াটস নিউ ইন ইউর প্রপোজাল। হ্যাঁ, কোনটা আননোন, এখনো মানে ডিসকভার হয় নাই, আনরিভেইলড, এইটা মেইন কোশ্চেন। তো এই যে যে গ্যাপটা লিখলেন, এই গ্যাপ থেকে আপনি ওই রিসার্চ কোশ্চেনটা ক্রিয়েট করবেন, এবং এই রিসার্চ কোশ্চেনটা লিখতে হবে আপনাকে কিন্তু ইন্ট্রোডাকশন সেকশনে, আবারও বলতেছি। তো এখন আমরা দেখি, এখন দেখেন, এই যে দেখেন, ডেমনস্ট্রেট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রপোজড স্টাডি অ্যান্ড হোয়াট হ্যাজ অলরেডি নান, হ্যাঁ, অথবা বিন ডান ইন দ্য পার্টিকুলার এরিয়া। তার মানে কি, ওইটা হচ্ছে আপনার গ্যাপটা। তো এই গ্যাপ থেকে আপনি কি করলেন, রিসার্চ কোশ্চেন ফর্মুলেট করলেন। ওকে, এখন আমরা আসি মেথোডোলজি। তো মেথোডোলজির বেসিক্যালি যেটা করতে হয়, যে রিসার্চ ডিজাইনটা আমরা বেসিক্যালি লিখে থাকি বা করে থাকি, যে সোজা কথা বলতে গেলে যে হাউ আই উইল সলভ দিস প্রজেক্ট, মানে এটা সহজ বাংলায়। তো যারা ইম্পেরিক্যাল স্টাডি করবেন, তাদের জন্য আসলে বেশ কিছু মানে কমন পয়েন্ট থাকে, যেটা আমি অ্যাবস্ট্রাক্টে বললাম বা হচ্ছে আপনার ইয়েতে বললাম লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে। আপনি তাহলে মেথোডোলজি কিভাবে লিখবেন? So actually, when you write the methodology, you need to consider the population. What is the population? হ্যাঁ, তারপরে আপনি লিখবেন যে স্যাম্পল, তাহলে পপুলেশন লিখবেন, স্যাম্পল লিখবেন। এখন তারপরে আসেন যে স্যাম্পল সাইজ। ফর এক্সাম্পল, আপনার পপুলেশন 1 লাখ, এখান থেকে আপনি স্যাম্পল নিলেন, ফর এক্সাম্পল কোনো একটা ফর্মুলা, স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে আপনার স্যাম্পল আসলো 200 বা 300। হাউ উইল ইউ টেক দিস স্যাম্পল? সো স্যাম্পল সাইজ ইজ 200 ইজ ফাইন, হাউ উইল ইউ টেক দিস স্যাম্পল সাইজ? হ্যাঁ, তার মানে ইউ হ্যাভ টু ইউজ সাম স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা, রাইট? অন দ্য আদার হ্যান্ড, যে হাউ ডু ইউ সিলেক্ট দিস স্যাম্পল? ইন দ্যাট কেস আপনাকে ডিসক্রাইব করতে হবে যে স্যাম্পলিং টেকনিকটা কি। ফ্রম দ্য পপুলেশন ইউ হ্যাভ টেকেন দ্য স্যাম্পল, রাইট, বাট হাউ ডিড ইউ টেক দ্য স্যাম্পল? সো স্যাম্পলিং টেকনিকটা কি, এটা আপনাকে বলতে হবে। তাহলে আপনি পপুলেশন লিখলেন, স্যাম্পল লিখলেন, স্যাম্পল সাইজ লিখলেন, স্যাম্পলিং টেকনিক লিখলেন। এখন আপনি আসেন যে কি বলে, আপনাকে তো একটা মানে মেজারমেন্ট আইটেম নিয়ে কাজ করতে হবে, মানে একটা কোশ্চেনিয়ার তো রেডি করতে হবে। এখন এই কোশ্চেনিয়ার আপনি কিভাবে রেডি করছেন, মেজারমেন্ট আইটেম কিভাবে লিখছেন, মানে নিছেন কিভাবে? হ্যাঁ, আপনি ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল নিতে পারেন, কোনো থিওরি থাকলে সেই থিওরি নিতে পারেন। হ্যাঁ, টেকনোলজি অ্যাডাপশনের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেকগুলো কিছু ইউজ করে থাকি, যেগুলো অনেক লিটারেচার থেকে আমরা ধার করি, অনেক কোশ্চেন আমরা ধার করি। এটা কিভাবে নিছেন সেগুলো রেফারেন্স সহ আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি কোনো কোশ্চেন এরকম হয় যে আপনি ইংলিশে কোশ্চেন করছেন, তো ওই কোশ্চেনটা তো আপনি সাধারণ পাবলিককে ইংলিশে দিলে হয়তো অনেকে বুঝবে না। তার মানে আপনাকে ওইটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। সেই বাংলাতে ট্রান্সলেট করলে তো আবার সেই ট্রান্সলেশন যদি কোনো চাইনিজ প্রফেসর বা ইংলিশ প্রফেসরকে দেন, সে তো আবার বুঝবে না। তার মানে কি, আপনাকে আবার ব্যাক ট্রান্সলেট করতে হবে।
তো এরকম কিছু ব্যাক ট্রান্সলেশনের কিছু মেথড আছে, এটা 1970-তে আপনার একটা মেথডোলজি আছে আর কি, 1970-এর। তো ওইটাই এখন পর্যন্ত ইউজ করা হয় আর কি, ব্যাক ট্রান্সলেশন মেথড আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনাকে লিখতে হবে, যে আপনি ওয়ান্স এগেইন বলতেছি যে পপুলেশন কারা, স্যাম্পল কি, স্যাম্পলিং টেকনিক কি, স্যাম্পল সাইজ কত, তারপরে হচ্ছে আপনার কোশ্চেনের কিভাবে ফর্মুলেট করছেন, কোশ্চেনের যে আইটেম গুলো আছে সেগুলো আপনি কিভাবে নিয়েছেন, ইন্টারভিউ কিভাবে নিছেন, মানে ডেটা কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, এগুলো সব কিছু মিলে, এবং এগুলো আপনি কিভাবে সলভ করবেন। এই যে লাস্টের যে কোশ্চেনটা, হাউ উইল ইউ সলভ দিস, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ সাম টেকনিক্স, সরি টুলস। তো টুলসটা কি হতে পারে, যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস হতে পারে। হ্যাঁ, আপনার ডেটা যদি নিউমেরিক হয় এক ধরনের টুলস হবে, ডেটা যদি কোয়ালিটেটিভ হয় সেক্ষেত্রে আরেক ধরনের মানে টুলস হবে। হ্যাঁ, এটা আপনি হয়তো দুই এক লাইনে বলে দিলেন যে আমি এইভাবে এটাকে সলভ করলাম। এবং ফাইনালি এটা গেল আপনার মেথডোলজি। প্রসপেক্টিভ ফাইন্ডিংস এটা লেখাটা জরুরি না। হ্যাঁ, আহ, তারপরেই হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি। বেসিক্যালি ওই সিগনিফিকেন্স বলতে আমরা বোঝাচ্ছি যে ওই কন্ট্রিবিউশন, লাস্ট ইয়েতে যেটা বললাম আর কি, যে হোয়াট ইজ দ্য মেইন কন্ট্রিবিউশন, হাউ দিস স্টাডি উইল কন্ট্রিবিউট টু দ্য এক্সিস্টিং অর কারেন্ট বডি অফ লিটারেচার। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রিবিউশন। অনেকেই বলতেছি যে এটা নভেলটিটা কি আর কি। তো যতক্ষণ পর্যন্ত এটা আপনি না বুঝাইতে পারবেন ততক্ষণ ফান্ডার বডি আপনাকে ফান্ড দিবে না। ফর এক্সাম্পল ধরেন কিছুদিন আগে আমরা একটা প্রজেক্ট লিখছিলাম ওয়াইন অস্ট্রেলিয়ার জন্য। হ্যাঁ, তো ওয়াইন অস্ট্রেলিয়া যেটা আমাদের কাছে চেয়েছিল, যে ওয়াইন তো আসলে ধরেন এমনি কি বলবো, যে একটা মাল্টিকালচারাল ব্যাপার। মুসলিমরা বলবে যে না আমরা ওয়াইন খাই না, অন্যান্য ধর্মের লোক বলবে যে হ্যাঁ ওয়াইন তো হেলদি, এরকম। তো ওরা বলতেছিল আমাদেরকে যে আমরা এমন একটা মডেল ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, এই মডেলটা দিয়ে যাতে এই ওয়াইনটা যে একটা হেলদি ওয়াইন অথবা এটা একটা হালাল ওয়াইন, এটা সব জায়গায় করতে হবে, এবং যাতে হেলথের কোনো ইস্যু না থাকে, যে ওয়াইন খেলে শরীর ক্ষতি হবে, বা এটা র্যাপিডলি বা কত পরিমাণ কনজাম করতে হবে, বা ডেইলি কতটুকু খাওয়া যেতে পারে। বাই দা ওয়ে, আমি ডিটেলস পুরোটা আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। মানে জাস্ট এতটুকু যে ওরা একটা চাচ্ছিল যে ওয়াইন মার্কেটিং এর একটা মডেল তারা আমাদের কাছে চাচ্ছিল। তাহলে কি আমাকে তো লাস্টে মানে এই পুরো প্রপোজাল লিখে তাকে আমার বোঝাইতে হবে যে আমার এই প্রজেক্ট যেভাবে আমি সলভ করছি, তোমার এই ওয়াইন মার্কেটিং এর জন্য এটা তোমাকে এইভাবে হেল্প করবে, এবং যেটা তোমার প্রিভিয়াস লিটারেচারের কোথাও নাই, যেটা আমি নিজে ডিসক্রাইব করছি বা নিজে ডিসকভার করছি, বা এটা এই নতুন ধরনের মেথডোলজি আমরা ক্রিয়েট করতে পারি, বা এই ধরনের স্টাডি আমরা করতে পারি। এই যে সিগনিফিক্যান্ট, যেটা লিটারেচার রিভিউ আপনি কোথাও পান নাই, এই যে নভেলটি বা এই কন্ট্রিবিউশন, হ্যাঁ, এটা এক ধরনের থিওরিতেও কন্ট্রিবিউট করবে, আবার প্র্যাকটিক্যালি হচ্ছে যে ওই ওয়াইন অস্ট্রেলিয়া যে কোম্পানি আছে তাদেরকে হেল্প করবে। রাইট, এই সিগনিফিকেন্টটা তাদেরকে আপনাকে দেখাইতে হবে। তবে টু বি অনেস্ট, যদি আপনার এটা মার্কেট রিসার্চ প্রজেক্ট হয় লাইক ওয়াইন অস্ট্রেলিয়া, যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যাপারটা হবে যে ওই আপনি লিটারেচার রিভিউ কতটুকু করলেন, থিওরিতে কতটুকু কন্ট্রিবিউট করলো, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আপনার এই প্রপোজালের মাধ্যমে ওয়াইন অস্ট্রেলিয়া কতটা ফিনান্সিয়ালি বেনিফিট হবে, বা তাদের মার্কেটিং পলিসি বা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কতটা প্রফিটেবল হবে, হ্যাঁ, বা ইফেক্টিভ হবে, ইফিশিয়েন্ট হবে, বা বা ধরেন এনহ্যান্স ডিসিশন মেকিং এ হেল্প করবে। এই এই জিনিসগুলো যদি আপনি সলভ করে দিতে পারেন, ওদের জন্য এটাই দরকার। ওদের জন্য আপনার এটা দরকার নাই যে আপনার এই স্টাডি থিওরিটিক্যালি কন্ট্রিবিউট করলো বা করলো, ওদের প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশনটা ওদের কাছে মেইন আর কি। ওকে, এরপর যেটা আমরা বলতেছিলাম যে রিসোর্স। হ্যাঁ, এই যে আমরা আউটলাইন দিব, একটা বাজেট দিব, টাইম ফ্রেম দিব, ইথিক্যাল অনেক সময় বলে ফেলছি। আর নিচে আপনারা রেফারেন্স দিবেন এবং অ্যাপেন্ডিক্স যদি কোনো কিছু দেন। অ্যাপেন্ডিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আপনার কুশনিয়ার আপনি অ্যাটাচ করে দিতে পারেন, অথবা আপনি যে ওই যে স্যাম্পলিং টেকনিক যেভাবে নিয়েছেন, যদি কোনো স্যাম্পলিং টেকনিকের টেবিল আপনি ইউজ করে থাকেন সেটা আপনি অ্যাপেন্ডিক্সে দিতে পারেন, আপনার ইচ্ছা। এরকম আরো অনেক কিছু থাকতে পারে আর কি। তো বেশ কিছু বড় টেবিল বা গ্রাফ এরকম থাকে যেগুলো আসলে মেইন বডি অফ লিটারেচারে দিলে অড দেখা যায়, সেগুলো আমরা মানে অ্যাপেন্ডিক্সে আমরা কনভার্ট করতে, সরি ডাইভার্ট করতে পারি। হ্যাঁ, এই ওকে। এখন আপনারা, আমি কিছু স্লাইড একটু স্কিপ করে আপনাদের ওই যে বাজেটের ওই ব্যাপারে একটু যাচ্ছি। একটু যদি একটু দেখা যাচ্ছে যে টাইম টেবিলটা আমরা কিভাবে লিখি সাধারণত। আমরা প্রথমে যেটা করি, আমাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা একটা ইয়েতে সাজাই, মানে কি বলবো, যে আমরা একটা নোটে সাজাই। এটা আমি যেমন এক্সেলে করছি আর কি। হ্যাঁ,
এটা আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য করছি আর কি, যে আমি লিখে রাখছি যে উইক 1, উইক 2, উইক 3, এভাবে 12 উইকস এর একটা প্রজেক্ট। তা আমি আমার বাম পাশে অ্যাক্টিভিটিস গুলো সাজাইলাম, যে প্রিপারেশন, রিসার্চ, ডিজাইন, লিটারেচার রিভিউ করবো। ওই দেখেন এখানে কিন্তু ঠিকই বলছি যে লিটারেচার রিভিউ হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে এই দেখেন কোশ্চেনিয়ার ডিজাইন করা, রিলেবিলিটি টেস্ট করা, ডাটা কালেকশন। আমি এখানে কিন্তু আসি নাই যে কোথায় আমি ইন্ট্রোডাকশন লিখবো। এগুলো হচ্ছে আমার মানে ড্রাফট কাজ, যে কোন স্টেজে আমি কোনটার করে কি করবো, এগুলো ড্রাফট। আর যখন প্রপোজালটা লিখবো তখন হচ্ছে আলাদা। হ্যাঁ, মানে প্রপোজাল যখন কারোর সামনে প্রেজেন্ট করব, তো এই কোন কাজটা কোন উইকে কিভাবে আমার যাবে, অনেকগুলো কাজ প্যারালাল যাবে। যেমন উইক 1, 2 তে আমি এই প্রিপারেশন নিচ্ছি বা রিসার্চ ডিজাইন করতেছি, বাট দেখেন একদম প্রথম থেকে 4 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমি লিটারেচার রিভিউ করতেছি। আবার ওই লিটারেচার রিভিউ নিয়েও কিন্তু আমি বসে থাকি নাই যে চতুর্থ উইকে লিটারেচার রিভিউ শেষ হবে তারপরে আমি ওই কোশ্চেনের ডিজাইন করব না। যখন লিটারেচার রিভিউ করতেছি তখনই দেখা যাচ্ছে যে উইক 3 থেকে আমার কাছে যেগুলো লিটারেচার আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওগুলো আমি এই রিলেবল কোশ্চেনিয়ার মানে কোশ্চেনিয়ারে অ্যাড করতেছি বা ইয়া করতেছি। হ্যাঁ, এগুলো তো কিছু কাজ চলবে প্যারালালি। আর দেখেন এই যে ডাফ রিপোর্ট রাইটিং, দেখেন একদম উইক 1 থেকে শুরু করে একদম উইক 11 পর্যন্ত দেখেন প্যারালালি আমি কিন্তু যা লিখতেছি একটা ড্রাফট রিপোর্টের মানে ইয়ে করে রেখে দিচ্ছি, যা লিখতেছি কোনো কিছু যাতে বাদ না যায়। হ্যাঁ, তো এইভাবে আপনি টাইম টেবিলটা সাজাইতে পারেন। এবং ফাইনালি দেখেন আমি লিখতেছি সাবমিশন ফর পাবলিকেশন বা সাবমিশন ফর প্রপোজাল, এটা আমি উইক 12 যে এটা করে দিব। এটা হচ্ছে ধরেন টাইম লাইন। বাজেটিং এর ক্ষেত্রে যেমন আপনি একদম কিছু প্ল্যান্ড বাজেট করে রাখবেন, একদম ব্রেকডাউন দিয়ে, যেটা এমন না যে আপনি লিখবেন যে ট্রাভেল 20,000 টাকা, তারপর হচ্ছে ফুড 40,000 টাকা, আমার এফআই ফিল্ড ইনভেস্টিগেটর এদের বিল 1 লাখ টাকা। হ্যাঁ, মানে এইভাবে না একদম। এই যে আপনি লিখলেন ফুডটাও আসলে কোন পারপাসে, ট্রাভেল লং ট্রাভেল কত, শর্ট ট্রাভেল কত। হ্যাঁ, মানে এগুলো একদম মানে ব্রেকডাউন দিয়ে একদম স্পেসিফিক করে বলবেন। এটার কারণ হচ্ছে টু মেক ইউর সেলফ এ ট্রাস্ট বডি টু দ্য ফান্ডার। আপনি ওই ফান্ডার বডিকে বোঝাতে চাচ্ছেন যে না আই এম কি বলবো, যে টোটালি কি বলা যায় এটাকে, যে ইথিক্যাল। হ্যাঁ, যে এক্সপান্সের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে আপনার তো টু বি অনেস্ট, যে আপনি যদি একটু এই কাজগুলো শেষ করেন তাহলে আসলে বেসিক্যালি এই যে বাজেট টুল ক্ষেত্রে যে যেটা দেখেন মানে করে রাখছি, যে পুরো ইন্ডিকেটর আমি যদি এগুলো সব আপনার মানে এক্সাম্পল হিসেবে, এটা সব প্রজেক্টের সাথে মিলবে না। হ্যাঁ, এটা যেমন একটা ইউনিভার্সিটির প্রজেক্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা করতে হয়েছে আমাকে, কিন্তু এটা তো যখন ধরেন আপনি বাংলাদেশে নেসলেতে বা মনে করেন সেভ দ্য চিলড্রেন্স একটা প্রজেক্ট জমা দিলেন, ওরা তো আর এই বাজেটটা আপনার করবে না, ওদের একটা ব্রেকডাউন আছে বা ওরা কিভাবে চায় বা আপনি কিভাবে দিতে চাচ্ছেন। কিন্তু মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমি এটা দিয়েছি যে এই বাজেটটা এই ব্রেকডাউনে আপনি করতে পারেন আর কি। হ্যাঁ, আই থিঙ্ক যে প্রপোজাল রাইটিং এর ক্ষেত্রে মোটামুটি বোধহয় ঘন্টাখানিক হয়ে গেল। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। প্রপোজাল রাইটিং এর ক্ষেত্রে এগুলো হচ্ছে মেইন বিষয়। তা আমি আপনাদেরকে আপনাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে মানে যারা করতে চাচ্ছেন? একটু কোশ্চেন নেই, স্যার তারপর আমার শুধু একটা আমি কোশ্চেন বলতেছি। আছে স্যার। প্লিজ প্লিজ। তাহলে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে রিসার্চ প্রপোজালের ভিতরে আমি স্টাডি এরিয়ার পার্টটা কি উল্লেখ করবো কিনা আসলে, বা কোনটা আমি যে স্টাডি? স্টাডি এরিয়া যে আমি যে লোকেশনটা আমি নিয়ে কাজ করবো, মানে আমি অ্যাজ এ সোশ্যাল সায়েন্স, আমার মানে ওয়াইল্ড লাইফ বায়োলজি হ্যাঁ নিয়ে হ্যাঁ কাজ হ্যাঁ করি হ্যাঁ, স্যার। তো বিভিন্ন সোশ্যাল ফরেস্টে সায়েন্সের জন্য কাজ এটা করা লাগে। ইম্পর্টেন্ট। রাইট রাইট, সোশ্যাল সায়েন্সের জন্য এটা ইম্পর্টেন্ট, যে স্টাডি জি এরিয়াটা আমি ফিক্স করা আর কি। এটা আপনি জি মেথডোলজি আমি সেকশনে লিখতে পারেন, মেথডোলজি সেকশনে আচ্ছা, ওইটা আপনি লিখতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ, সোশ্যাল সায়েন্সের জন্য এটা ইম্পর্টেন্ট আর কি। রাইট, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ প্লিজ। বাজেট কি আমি বাজেট কি আমি যত দেখাবো ততই আমার খরচ করা লাগবে, এর কম বেশি না হতে না পারে না? না, এটা বেসিক্যালি ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আপনি 4 লাখ টাকা বাজেট পেয়েছেন। হ্যাঁ, আপনি ধরেন 4 লাখ টাকার মতোই মানে একটা বাজেট দিলেন আর কি। যে ওই ধরেন ফর এক্সাম্পল যে ওরা ফান্ডার বডির বাজেট আছে 4 লাখ টাকা, আপনি 4 লাখ টাকার মতোই দিয়েছেন। এখন ওই ফান্ডিং বডি সেটা কাটাকাটিও করতে পারে, যে আপনাকে ওরা রিলিভেন্ট মনে করতেছে না, যে ওরা হয়তো 3.5 লাখ টাকা অ্যাপ্রুভ করলো, সেটা হতে পারে আর কি। অথবা যদি এরকম হয় যে আপনার 4 লাখ ক্রস করে গেছে, সে ফর এক্সাম্পল, তখন আপনাকে আবার ফান্ডিং বডিকে বোঝাইতে হবে। বাংলাদেশ অনেক সময় দেখেন না যে একটা প্রজেক্ট শুরু হইলো, নির্দিষ্ট টাইমে প্রজেক্ট শেষ হয় নাই। শহীদ ভাই হাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রজেক্ট শেষ হয় নাই, তখন দেখেন না যে বাজেট আরো বাড়ানো হয়, বাজেট বাড়ানোর পরে কাজ করা হয় প্রজেক্ট গুলো। তো এটা ব্যাটার না, বাট আপনাকে একটা প্রসপেক্টিভ বাজেট দিতে হবে, যে যেটা দিয়ে আপনি বোঝাইতে পারবেন যে হ্যাঁ এর ভিতরে আমি কাজটা শেষ করতে পারবো আর কি। আর কেউ? স্যার স্যার কোশ্চেন কি আমি পরে আবার নেবেন হ্যাঁ আবার নিব, নাকি? আবার নিব, হ্যাঁ আবার নিব। ওকে, থ্যাঙ্কস।
আমি জাস্ট একটু ওয়ার্ম আপের জন্য আসছি আর কি। হ্যাঁ প্লিজ। স্যার ম্যাথোডোলজি সেকশনে কি আমার রিসার্চ যে ডিজাইনটা আছে ওটা দেখাতে হবে? এটাও আসলে ডিপেন্ডস অন স্টাডি। আমি বলবো যে যদি আপনি একাডেমিক ফিল্ডের জন্য দেখান, তাহলে দেখানোটা উচিত, মানে দিলে ভালো হয়। সুপারভাইজার একটু বুঝবে যে ইউ হ্যাভ দ্য ফার্স্ট নলেজ, হ্যাঁ, অন দিস এরিয়া অর দিস টপিকস, একটু দিয়ে দিলে ভালো হয় আর কি, যদি পিএইচডির জন্য বা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেন। আর যদি মনে করেন যে না আপনার এই যে ইসের জন্য অ্যাপ্লাই করবেন, মানে কোনো ইন্ডাস্ট্রির জন্য বা ইয়ের জন্য, ইন দ্যাট কেস আমি মনে করি যে আসলে খুব বেশি দরকার নাই আর কি। স্যার আরেকটা কোশ্চেন ছিল। আহ, যদি আমার যে ডিজাইনটা আছে বাট আমি যখন মানে করতে যাব ফিজিক্যালি রিসার্চটা, হুম হুম। তখন যদি আমার একটু মানে ডেভিয়েট হয় এইসব মানে যে ডিজাইনটা দিয়েছি তার থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে, তখন কি করতে পারি বা? I do believe you need to talk to your funding body, funder, right? যে টু বি অনেস্ট, আমরা যখন একটা কাজ করি, যখন একটা প্রজেক্ট করি বা লিখি বা রিসার্চ পেপার করি, এটা কতবার কারেকশন হয় তার হিসাব ছাড়া, মানে আচ্ছা আচ্ছা কতবার এটা আমি আপনাকে বোঝাইতে পারবো না। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। ফাইনাল ড্রাফটের আগে আপনাকে অনেকবার চেঞ্জ করতে হবে। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর ফান্ডার অ্যান্ড ইউ, যে আপনি তাদেরকে বোঝান যে ফিল্ড তো আমরা এইভাবে এইভাবে চিন্তা করছিলাম, বাট ফিল্ড তো আসলে এইভাবে হচ্ছে না, রিয়েলিটি ইজ ডিফারেন্স। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ওই ফান্ডিং বডির সাথে কথা বলে চেঞ্জ করা যেতে পারে। জাস্ট একটা মিনিট। স্যার আরেকটা কোশ্চেন ছিল, আসসালামু সরি আলাইকুম। স্যার আমি বেশি কোশ্চেন আসসালাম। করতেছি। আহ একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ, আমার ফোনে 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 সরি, আমি আপনাদের সঙ্গে 79 56, 79 56। হ্যালো। আরে ওই লোকটা মনে হয় একটু কষ্ট করতেছে, সরি আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করে ফেললাম, ওই ভদ্রলোক একটু বেশি ইয়া করতেছে আর কি। হ্যাঁ, ইয়া জান্নাতুল, আপনি বলেন, আমি শুনতেছি একটু। স্যার আপনি হ্যালো। ফ্রি এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। 79 56, 79 56। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ সরি। হ্যাঁ সরি, প্লিজ বলেন। স্যার একটা পয়েন্ট ছিল যে কোয়েশ্চেনিয়ার ডিজাইন এন্ড রিলায়েবিলিটি টেস্ট। হুম হুম। রিলায়েবিলিটি টেস্টটা স্যার মানে এটা কি বেসিক্যালি, ওটা বুঝতেছি বেসিক্যালি না। বেসিক্যালি রিলেভিটি টেস্ট বলতে কি, রিলেভিটির অনেক টেস্ট আছে বিফোর ডিজাইন ইউর কোশ্চেনিয়ার। হ্যাঁ, এই রিলেভিটি টেস্ট গুলো আমরা বিভিন্ন ভাবে করে থাকি, কোয়ালিটেটিভ ওয়েতে করে থাকি, কোয়ান্টিটেটিভ ওয়েতে করে থাকি। কোয়ান্টিটেটিভ ওয়েতে যদি করেন, বেসিক্যালি যেটা হয় যে পাইলট স্টাডি করে 10-15টা বা 10% ডেটা, যেটা ফর এক্সাম্পল আপনার 3000 ডেটা, 300 ডেটা নেন, অথবা আপনার 300 ডেটা মানে স্যাম্পল, আপনি 30টা ডেটা নেন, নিয়ে পাইলট টেস্টের যে রেজাল্ট আসবে ওইটা দিয়ে আমরা এসপিএসএস ইউজ করে কেওএমএর টেস্ট দিয়ে রিলায়েবিলিটি টেস্ট করতে পারি যে আমার কোশ্চেনিয়ার কি ঠিক আছে নাকি নাই। যদি রিলায়েবিলিটি ঠিক না থাকে, আমাকে কোশ্চেনিয়ার ওই স্টেজে যেও আমাকে কোশ্চেনিয়ার চেঞ্জ করতে হয়, যে কোন কোন কোশ্চেনের আইটেম গুলো মানে লো লোডিং আসছে আর কি, লো লোডিং, হ্যাঁ, যেটা 0.5 এর নিচে থাকে, ওগুলো আমাকে চেঞ্জ করতে হয় বা বাদ দিতে হয় বা বুঝাইতে হয় যে না এগুলো তো মানুষ বুঝতেছে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি কোয়ালিটেটিভলি কোশ্চেনিয়ারকে রিলায়েবিলিটি টেস্ট করতে পারেন। সেটা হচ্ছে আপনি 10 জন 15 জন নিয়ে ওই কিছু করলেন, মানে আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলতেছি, 10-15 জন নিয়ে তাদেরকে নিয়ে বসলেন, যে তারা আসলে বললেন যে তুমি এই কোশ্চেন গুলো ফিল আপ করো, তো দেখবেন যে আপনার কাছে অনেক কোশ্চেন করতেছে, এটার মানে কি, ওইটার মানে কি, এটা কিভাবে হইলো, আপনি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। তখন আপনি ওই নোট গুলো নিবেন আর হচ্ছে ওই কোশ্চেনিয়ার গুলোকে চেঞ্জ করবেন। হ্যাঁ, তো কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ দুইটা ওয়েতে আপনি এই রিলায়েবিলিটি টেস্ট করতে পারেন। So after finalizing your draft questionnaire, you can launch your questionnaire to the market অথবা মানে অডিয়েন্স টু দ্য অর রেসপন্ডেন্ট, এটা আপনি করতে পারেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না তারপরেও কারেকশন আসতেছে, তখন ওই যে ফান্ডিং বডির সাথে কথা বলে আপনি আবার ওটাকে চেঞ্জ করতে পারেন, তবে এটা একটু টাইমের ব্যাপার আর কি। জি স্যার, আর থ্যাংক ইউ স্যার। ওকে, আর কেউ? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ মারিয়া, হ্যাঁ প্লিজ। জি স্যার। স্যার বলছিলাম অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা লিটারেচার রিভিউ নিয়ে, যে হ্যাঁ লিটারেচার রিভিউ সাধারণত আমরা যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের দেখা যায় যে রিসার্চের ক্ষেত্রে অনেক রিডিংস পড়তে হয়, অনেক লিটারেচার রিভিউ হয়তো অনেক রিডিংস এর মধ্যে জানতে হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ দেখা যায় যে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, মানে অনেক টাইম লেগে যায় একটা রিসার্চের করতে, একটা আর্টিকেল পড়তে পড়তে। তো
কোনো সাজেশন আছে যে অনেক ইজি ওয়েতে বা শর্টে এইভাবে অল্প করে জানা যাবে জিনিসটা? মারিয়া, কিছু মনে করবেন না, আপনি এখন কোন স্টেজে আছেন যদি কিছু মনে না করেন? আমি একদমই প্রাইমারি স্টেজে আছি, না না, মানে মানে কোন সেকেন্ড ইয়ার। ইয়ারে? ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার। টু বি অনেস্ট, আমি বলি আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন অনেক শর্টকাট আপনি নিজে পাবেন, বাট আই উইল সাজেস্ট ইউ যে ইন দিস স্টেজ প্লিজ মানে ডোন্ট ট্রাই টু ফাইন্ড এনি শর্টকাট। হ্যাঁ, ওকে স্যার, পড়েন, শিওর। প্রচুর পড়তে হবে। ওই যে রবীন্দ্রনাথ কে জানি বলছিল না যে যতই পড়িবে তত, রবীন্দ্রনাথ মনে হয়, আমি জানি না, আমি যদিও লিটারেচারে খুব বেশি ভালো না, যে যতই পড়িবে ততই ভুলিবে, এরকম। তো আপনি এই স্টেজে পড়তেন, প্রচুর পড়বেন, পড়তে পড়তে ভুলে যাবেন। মানে আপনি দেখবেন যে প্রথম পেপারে মনে করেন যে 2টা লাইন আপনি নিতে পারছিলেন, 4-5টা পেপার পরে পরে আপনি প্রথম পেপার ভুলে গেছেন, অসুবিধা নাই। কিন্তু এই স্টেজে প্লিজ ডোন্ট সার্চ এনি, ডোন্ট ফাইন্ড এনি শর্টকাট স্টেজ। আর একটা নির্দিষ্ট সময় পরে আপনি নিজেই বুঝে যাবেন যে এটা কিভাবে কি করতে হবে আর কি। বাট ইন দিস স্টেজ আমি যদি আপনাকে বলে দিই কিছু শর্টকাট, আমি মনে করি যে আপনার ক্ষতি করা হয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আর স্যার ওকে আসলে ওকে, হ্যাঁ। রিসার্চ নিয়ে আমার প্রথম থেকে অ্যাম্বিশন ছিল অনেক, যে আমি রিসার্চে আপনি কোথায় আছেন, মানে এখন কোন ইয়ার বা কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। বিউপিতে, হ্যাঁ। ওই যে আমাদের কি বলে, আপনাদের এই যে রিসার্চ ডিরেক্টর আমাদের ই ভাই, জাহিদ ভাই, চিনেন? জি স্যার। মার্কেটিং এর মার্কেটিং এর, মার্কেটিং এর জাহিদ ভাই। জি জি স্যার। স্যার, উনি হ্যাঁ, হ্যাঁ। আমাদের ডাইরেক্ট টিচার। ও আচ্ছা, নিঃস্বার্থ তাবাসসুম, আচ্ছা জাহিদ ভাই, জি আমার তো জি বললেই স্যার। হবে জাহিদ ভাইকে। জি হ্যাঁ, স্যার। সহজে। স্যার, আর একটা অ্যাডিশনাল, এটার সাথে অ্যাডিশনাল একটা কোয়েশ্চেন ছিল। আমি আসলে বিউপির এমবিএ স্টুডেন্ট, মার্কেটিং এরই। জাহেদুল হ্যাঁ, আলম স্যার আমার ডাইরেক্ট টিচার হন আর কি, প্রফেসর। লিটারেচার রিভিউ নিয়ে, সেটা হলো আমরা যখন লিটারেচার রিভিউ করি অনলাইন রিসোর্সের জন্য, তো এটা অনেক মেটেরিয়ালস পাওয়াটা ইজি, বাট দ্য থিং ইজ যে গুগল স্কলারে অনেক সার্চ করে সত্ত্বেও আম, আমার পেপারের জন্য কোন মানে কোন লিটারেচারটা রেলেভেন্ট হবে ওটা খুঁজে পাওয়াটা আর কি, প্রসেসটা কোয়াইট ডিফিকাল্ট মনে হয়। কিছু কিছু টুলস আছে, যেমন একটা টুলস আমি সম্পর্কে জানি, কানেক্টেড পেপারস, বাট আমি আর কি আরেকটু ডিটেলস জানতে চাচ্ছিলাম যে কিভাবে আমার রিসার্চের জন্য রেলেভেন্ট পেপারটা আসলে খোঁজার প্রসেসটা কি, বা কিভাবে এটা খুঁজে পাওয়া যায়। জি এক্সিলেন্ট। ওকে, দেখেন আমি আপনাকে বলি, আপনি যেহেতু মার্কেটিং এর মানে বিজনেস ডোমেইনের, ইন দ্যাট সেন্স আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ইমিরেল্ড ওয়েবসাইটটা। মানে ইমিরেল্ড হচ্ছে বিজনেস ডোমেইনের পেপার বেশি পাবলিশ করে। অন দ্য আদার হ্যান্ড ইউএসবি, যদিও মাল্টিডিসিপ্লিনারি, বাট ইমিরেল্ড। আপনি ইমিরেল্ডে যে অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে, অ্যাডভান্স সার্চ। তো অ্যাডভান্স সার্চে গিয়ে আপনার কিওয়ার্ড গুলো যদি আপনি যেভাবে স্পেসিফিক দিবেন, ঠিক ওইভাবেই আপনার এই পেপার গুলা বের হবে আর কি। হ্যাঁ, এই জন্য দেখবেন যে আপনার ওই গুগল স্কলারে খোঁজার দরকার নাই। আপনি এখন থেকে যেটা খুঁজবেন, ভালো ভালো পেপার গুলা ইলসবিয়ারে খুঁজবেন, ইমিরেল্ডে খুঁজবেন, সেইস পাবলিকেশনে খুঁজবেন, IEEE, উইলি, এখানে খুঁজবেন। এবং ওখানে দেখবেন যে অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে, ওই অ্যাডভান্স সার্চ দিয়ে খুঁজবেন, দেখবেন যে আপনার যে কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজতেছেন ওইটাই আপনার চলে আসবে আর কি। জি স্যার, কাইন্ডলি আসসালামু আরেকবার একটু আলাইকুম। রিপিট করতেন একটু বিষয়টা। আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি, একটু এখানে একটু দেখাই দেই। জি স্যার। স্যার আপনি এক্সপার্ট তো স্যার, আপনি অনেক দ্রুত বলে গেছেন, কিন্তু আমরা এই ওয়ার্ড আই গুলোর এম সাথে সরি, আসলে ওকে ওকে ফ্যামিলিয়ার ওকে, না। ও ও আচ্ছা তো আচ্ছা, আই এম সরি। ওকে, এখানে যে এটাকে আমি নামাবো, হ্যাঁ পেয়েছি, নামানো পেয়েছি। আপনি একটু এই যে এখানে যাবেন, এই যে যেমন ধরেন এই যে সায়েন্স ডিরেক্ট, হ্যাঁ, তারপরে জি হচ্ছে স্যার, ধরেন, এমআরএল ওয়েবসাইটটা আমরাও হ্যাঁ, ইউজ করি, তারপরে হচ্ছে অনেক ধরেন এই বছর যে ব্যবহার ইমিরেল্ড, করলাম। এই যে ইমিরেল্ডে যাবেন, হ্যাঁ, যাওয়ার পরে যেটা হবে, এখানে তো সার্চ বাটন তো আপনার আছেই, তাই না? যে কোনো কিছু সার্চ দিতে পারেন, বাট এই যে অ্যাডভান্স সার্চ দেখেন, এই যে অ্যাডভান্স সার্চ, রাইট? এই অ্যাডভান্স সার্চে যে আপনি এখানে যা যেভাবে চাবেন, ফর এক্সাম্পল আপনি লিখলেন ফর মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং অ্যানালাইটিক্স, এই শব্দটা আপনি যদি অল ফিল্ডে যান সেটা হতে পারে, শুধু টাইটেলে চাইলে, মানে আপনি মার্কেটিং অ্যানালাইটিক্স শব্দটা টাইটেলে আছে, ওইরকম পেপার আপনি চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি ই করতে পারেন। কোন রেঞ্জের ভিতরে চান, ফর এক্সাম্পল আপনি রিসেন্ট পেপার চাচ্ছেন, 2023 থেকে 2024-এর পেপার গুলো চাচ্ছেন, হ্যাঁ। তারপরে অ্যাক্সেস টাইপ, আপনি কি দুইটা অ্যাক্সেসই চাচ্ছেন নাকি শুধু ওপেন অ্যাক্সেস চাচ্ছেন? কারণ আপনি ওই যে অল কন্টেন্ট দিলে তো আপনি লাভ নেই, কারণ আপনার তো অ্যাক্সেস নাই। তো শুধু ওপেন অ্যাক্সেস দিলেন, দিয়ে আপনি এখানে সার্চ দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এখানে আপনার যতগুলো পেপার আসবে, সরি, মার্কেটিং আর মার্কেটিং বানান ভুল করছি আমি, মার্কেটিং অ্যানালাইটিক্স বানান ভুল করার তো কথা না, তাই না? একটু দেখবেন আমি কি খুব ভুল করছি নাকি না। ঠিক আছে। কিন্তু এই পেপার থাকবে না, এটা কোনো কথা হলো নাকি? স্ট্রেঞ্জ।
ইট মিনস যে 23-24 সালে মানে টাইটেলে মার্কেটিং অ্যানালাইটিক্স এরকম কোনো পেপারই আসে নাই। ও মাই গড, স্ট্রেঞ্জ। ইট কুড বি এ রিসার্চ গ্যাপ, বিগ বিগ রিসার্চ গ্যাপ। হ্যাঁ, যে মার্কেটিং অ্যানালাইটিক্স 23 সালে 24 সালে টাইটেল আছে এরকম পেপার আপনার ইমেরিল্ডে নাই। ও মাই গড। হ্যাঁ, আমি তো খেয়াল করি না এটা। তো এইভাবে একটু অ্যাডভান্স সার্চ দিবেন, তারপরে দেখবেন যে চলে আসছে। এই যে দেখেন এখানে অ্যাডভান্স সার্চ লেখা আছে। হ্যাঁ, অ্যাডভান্স সার্চে যে আপনি দিলে আপনি যা চাচ্ছেন ওই 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 ডোমেইন থেকে আপনার চলে আসবে। বাই দ্য ওয়ে, আমরা আরেকটু পরে আসি, আমরা একটু ইয়াটা শেষ করি, আচ্ছা, এই যে আমি কি একটা বলে। প্রশ্ন করতে চাই। হ্যাঁ, শিওর, প্লিজ। আমি তো হচ্ছে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার থেকে আর কি। তা আমার টপিক মানে আমি একটা টপিক খুঁজতে গেলে আসলে কোন জায়গা থেকে আমি হচ্ছে যে এই যে স্কলার বা মানে স্কলারদের আর্টিকেল গুলো আমি কোথায় পাবো, বা ইদানিং যে গবেষণাগুলো হয়েছে এগুলো আমি ওকে, ওকে, কিভাবে খুঁজে ওকে, বের করবো? ওকে। আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি যে হাউ টু ফাইন্ড দ্য রিসার্চ গ্যাপ অন কনকারেন্ট মানে ইস্যু। হ্যাঁ, এটা একটা টিপস দিচ্ছি। আগে আমি ওই কনটেক্সটটা একটু শেষ করে আসি। এটা বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, খুব ইফেক্টিভ হবে ইনশাল্লাহ, আশা করি। মানে আমি যেটা ফলো করি আর কি। আমি একটু কনটেক্সটটা শেষ করে আসি, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, ওকে। একটু শেষ করে আমি এই কোশ্চেনটা করেছিল সম্ভবত নাবিলা, রাইট? জি জি। ওকে, আমি আসতেছি এখান থেকে। হ্যাঁ, ওকে। দেখেন, এই জায়গাটা আমরা শেষ করলাম এখানে। এই সবগুলো কথাই আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, জাস্ট একটু রিপিট করার জন্য সব বলে দিয়েছি। এখানে যে যা আছে সব আমি আসলে বলা হয়ে গেছে। দেখেন, আপনি যখন একটা রিসার্চ পেপার লিখবেন এবং কোথাও জমা দিবেন, সরি, এটা যে কোনো প্রপোজাল লিখেছেন, এই প্রপোজালটা আপনি কোথাও জমা দিবেন। হ্যাঁ, সো বিফোর ইনশিওরিং দিস কোশ্চেন, যে আপনি এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন কিনা এটা ফিক্সড হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় যে প্লিজ ডোন্ট সাবমিট ইউর রিসার্চ প্রপোজাল। এখানে যে 3-4টা বা 7-8টা স্লাইড আমি দেখবো, আপনি একটু শিওর হয়ে নেবেন যে আপনি পুরো রিসার্চ প্রপোজাল লেখা শেষ। মানে আমি আপনাদেরকে যতটুকু মানে লেকচার দিয়েছি অতটুকুতে আপনার রিসার্চ প্রপোজাল লেখা শেষ হয়ে গেছে। স্ট্রাকচার, হাউ টু রাইট, এগুলো সব শেষ হয়ে গেছে। কিন্তু ধরেন আমি একটা আপনার ডান ডান যে সেভ করে ফেলেছেন, বা হচ্ছে আপনি ড্রাফট ফাইনাল হয়ে গেছে, ইউড লাইক টু সাবমিট রাইট নাও। হ্যাঁ, তো বিফোর অ্যান্সারিং দিস কোশ্চেন প্লিজ ডোন্ট ডু দিস অর ডোন্ট সাবমিট। কি ধরনের কোশ্চেন দেখেন, যে এরিয়া, টপিকস এবং পারপাস, এই 3টা ঠিক মতো লিখেছেন কিনা আপনি নিজেই নিজের প্রপোজালটা একটু পরে দেখেন। হ্যাঁ, যে আমি কি আমার রিসার্চ এরিয়াটা ফাইনালি ঠিক মতো বলতে পারছি। ইফ ইজ ওকে, আপনি একটা টিক চিহ্ন দেন যে এটা ডান। হ্যাভ আই ক্লিয়ারলি আইডেন্টিফাইড ইট? যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আফটার রিডিং মাই মাই প্রপোজাল, আপনি আপনার প্রপোজালকে আবার রিপিট করেন, আবার দেখেন এবং নিজেকে কোশ্চেন করেন যে হ্যাভ আই ক্লিয়ারলি আইডেন্টিফাইড ইট, যে রিসার্চ এরিয়া। যদি মনে হয় করছেন, টিক চিহ্ন দেন, পার হয়ে যান। যদি মনে করেন না, একটু কনফিউজ, ভ্যাগো, আপনি ওটিকে আবার একটু রিফেস করেন, প্যারাফেস করেন, সরি, রিপিট করেন। হ্যাঁ, হোয়াট ইজ মাই টপিকস, হ্যাভ আই ক্লিয়ারলি ডিফাইন্ড ইট, যেটা বললাম যে রিসার্চ এরিয়া টপিক। এখন মেবি ইউ হ্যাভ এ কোশ্চেন, হোয়াট ইজ রিসার্চ এরিয়া, রিসার্চ টপিক? অ্যাকচুয়ালি রিসার্চ এরিয়া ইজ এ ভাস্ট ডোমেইন। ফর এক্সাম্পল, যে সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে একটা এরিয়া। কম্পিউটার সায়েন্স এরিয়া। টপিকস হচ্ছে কি, কম্পিউটার সায়েন্সের ভিতরে আমি ব্লকচেন নিয়ে কাজ করতেছি ফর এক্সাম্পল, এটা হচ্ছে টপিক। তাহলে এরিয়া টপিকস এর ভিতরে একটু পার্থক্যটা বোঝা গেল আপনাদের? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে, জি দ্যাটস স্যার, ইট। বুঝতে পারছি। এখন আমি আসি যে ওই যে এই কোশ্চেনটা দেখেন, এই যে এরিয়া, টপিকস এন্ড পারপাস, এখানে ছোট করে লেখা আছে। এখন আপনি বলেন যে ওভারঅল পারপাস আপনার ঠিক আছে কিনা। নিজের প্রপোজালটা নিজেই রিভাইজ করেন, যে পারপাস যদি ঠিক থাকে টিক চিহ্ন দেন, পরের সেকশনে যান। ঠিক নাই, আপনার কাছে অস্পষ্ট মনে হচ্ছে, প্লিজ রিওয়ার্ক। নেক্সটে যাই। ইনটু হোয়াট ব্যাকগ্রাউন্ড এন্ড কন্টেক্সট ডাজ মাই রিসার্চ ফিট? আপনার ফান্ডার বডি যে ধরনের রিসার্চ চায় সেই কনটেক্সটের সাথে আপনার এটা ফিট করতেছে কিনা। যদি ঠিক থাকে টিক চিহ্ন দিয়ে নেক্সট সেশনে যান, না হলে আবার রিপিট করেন। কিন্তু বিফোর সাবমিটিং দ্য প্রপোজাল প্লিজ জাস্ট রিভিউ। হ্যাঁ, যে একসাথে লিখছি হয়ে গেছে এইভাবে সাবমিট করেন না প্লিজ। তারপরে কি রিসার্চ কোশ্চেন, এই যে আমরা সবসময় বলি না যে ব্রডার রিসার্চ অবজেক্টিভ, ব্রডার রিসার্চ কোশ্চেন, স্পেসিফিক রিসার্চ অবজেক্টিভ, স্পেসিফিক রিসার্চ কোশ্চেন। অলরেডি কিন্তু আমি ফার্স্টে বলছি যে হোয়াট ইজ দ্য এইম অ্যান্ড অবজেক্টিভ। এইম হচ্ছে একটা ব্রডার পার্সপেক্টিভ, আর অবজেক্টিভ হচ্ছে একটা স্পেসিফিক পার্সপেক্টিভ। হ্যাঁ, এগুলো আপনি একটু ইনশিওর হয়ে নেন। ইনশিওর হয়ে তারপরে হচ্ছে দেখেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। তার মানে কি রিসার্চ কোশ্চেন ফিট করছে কিনা। যদি হয়
সাবমিট করেন, না হয় আবার রিপিট প্লিজ। দেন রিলিভেন্ট লিটারেচার। এখন এই যে রিলিভেন্ট লিটারেচার শব্দটা, এটা বলতে আপনারা কি বোঝেন? মনে করেন যে আমি ফর এক্সাম্পল এখানে কি বললো, কে জানি, সরি আমি নামটা ভুলে গেলাম, যেই হোক বিউপির যিনি ছিলেন, যে মার্কেটিং অ্যানালাইটিক্স বা মার্কেটিং নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, এখন এই মার্কেটিং অ্যানালাইটিক্স যদি নিয়ে আপনি কাজ করতে যান, তাহলে আপনার জন্য রিলিভেন্ট লিটারেচার কোনটা আসলে? আমাকে একটু যদি কেউ ধারণা দিতে পারেন, যে কেউ, যে রিলিভেন্ট লিটারেচার কোনটা? হোয়াট ইজ দ্য রিলিভেন্ট লিটারেচার? যে আমার টপিকস হচ্ছে মার্কেটিং অ্যানালাইটিক্স, তাহলে রিলিভেন্ট লিটারেচার কি হবে আমার জন্য? মার্কেটিং অ্যানালিটিক্স রিলেটেড পেপারস বা ওটার সাথে আমার পেপারের সাথে যায়, ওটার সাথে সিমিলার যে টপিকস গুলো আছে ওগুলা হবে আমার রেলেভেন্ট স্টাডি Great. ম্যাটেরিয়ালস আই থিঙ্ক। আপনারা দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন। অ্যানালিটিক্স কিভাবে করা হচ্ছে আর ইন্টিগ্রেট করা হচ্ছে। ওকে, দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন। ফার্স্ট, যে একটু বেশিরভাগ চেষ্টা করবেন যে মার্কেটিং অ্যানালাইটিক্স শব্দটা টাইটেল অথবা অ্যাবস্ট্রাক্টে আছে এরকম পেপারকে সাইট করতে, এরকম লিটারেচারকে দিতে, যে টাইটেলে আছে অথবা অ্যাবস্ট্রাক্টে আছে অথবা কিওয়ার্ডে আছে, এরকম পেপারকে সিলেক্ট করার চেষ্টা করবেন। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাছে যখন পেপার আসে অ্যাজ এ এডিটর আমরা যেটা মনে করি, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি দুইটা মানে জার্নালের এডিটর আর কি, মানে দুইটাই কিউ1 জার্নাল স্কোপাসের। বাই দ্য ওয়ে, প্রথম স্ক্রিনিংটা আমরা করি যে আমার জার্নাল বা আমার যে ইনফরমেশন সিস্টেম ডোমেইন, তো কতগুলো পেপার সেই ইনফরমেশন সিস্টেম নিয়ে সাইট করছে, মানে ইনফরমেশন সিস্টেমের টপ জার্নালগুলোকে আমি দেখি যে তার রেফারেন্স লিস্টে আছে কিনা। এটা কমন প্র্যাকটিস, এটা আমাদের ট্রেনিং এও আমাদেরকে বলা হয়, যখন আমরা এডিটরশিপের ট্রেনিং পাই তখনও আমাদেরকে বলা হয়েছে যে আপনি দেখেন যে আপনার ডোমেইন কোনটা, ইনফরমেশন সিস্টেম। সো ইনফরমেশন সিস্টেম ডোমেইনের কতগুলো রিসার্চ পেপার বা কতগুলো জার্নাল করা হয়েছে, সাইট করা হয়েছে, ওইটা হচ্ছে আপনার জন্য রিলিভেন্ট লিটারেচার। এই বন্ধু, আমি কি বুঝাইতে পারলাম রিলিভেন্ট লিটারেচার কি জিনিস? জি স্যার। দুইটা, একটা হচ্ছে টাইটেল অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা কিওয়ার্ডে মার্কেটিং অ্যানালাইটিক্স শব্দটা আছে এক, আর দুই নাম্বার হচ্ছে যে মার্কেটিং অ্যানালাইটিক্স এর বা অ্যানালাইটিক্স এর রিলেটেড জার্নাল গুলো আপনার রেফারেন্স লিস্টে আছে কিনা, এগুলো হচ্ছে আপনার রিলিভেন্ট লিটারেচার। দুই নাম্বার, আপনি খেয়াল করে দেখেন এই যে আপনি টপিকসটা নিলেন, আপনি যা লিখতেছেন এটা কি আপনার, এই যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ মাই স্টাডি টু দ্য লিটারেচার, আপনার মানে লিটারেচারে আপনার স্টাডি যে এটা মানে কতটা রিলেট করতেছে। হ্যাঁ, আমি হেলথ নিয়ে কাজ করতেছি, হেলথ ইনফরমেশন লিখতেছি, হেলথ অ্যানালাইটিক লিখতেছি, হেলথ কেয়ার লিখতেছি, পাবলিক হেলথ লিখতেছি, ইটস নট রিলিভেন্ট অ্যাকচুয়ালি। প্লিজ বি ফোকাস। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? মানে স্যার যদি একটু সামারাইজ করি যে যে পেপারগুলো আমি খুঁজতেছি ওটা টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট কে দেখে দেখে ফিল্টারিং করা, মূলত যে কোন কোন পেপার আমার পেপারের সাথে যাচ্ছে বা আমার পেপারের সাথে রেলেভেন্ট হচ্ছে। ইয়েস ইয়েস, রাইট, এক্স্যাক্টলি। এবং আপনি খেয়াল করবেন স্যার সমস্যাটা হলো স্যার অনেক ঘাটতে হবে আর কি, অনেক পেপার ঘেটে ঘেটে রাইট রাইট রাইট, খুবই টাইম কনজিউমিং একটা প্রসেস। আমি একটু বলি, গতকালকে আমি জানি না অনেকে এখানে আমার সাথে কোনো ফেসবুকে আছেন কিনা, আমি গতকালকে দেখবেন একটা পেপার দিয়েছিলাম, আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারি, বিকজ অফ এটা তো মানে কি বলবো আর কি, যে আমার ওই যে অথরের যে 50 ডেজ যেটা আর কি, মানে কি বলে, অথরের 50 ডেজ ফ্রি কপি যেটা আর কি, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেই, এটা ফ্রি কপি পাবেন আপনারা। এই পেপারটা আমাদের পাবলিশড হয়েছে 3.5 বছর পর, এবং এটা কম্পিউটার সায়েন্সের সেকেন্ড র্যাঙ্ক জার্নাল, মানে টপ 2% বা টপ 1% জার্নাল আর কি। চ্যাট বক্সে লিঙ্ক দিয়েছি, আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আমরা চাইনিজ 5 জন, আমি বাংলাদেশ থেকে একজন, এই 6 জন লোক কাজ করতেছি 3.5 বছর হইলো। এই 3.5 বছর পর আমরা এই পেপারটা পাবলিশ করতে পারছি। তাহলে বুঝেন যে পাবলিশিং ইন এ টপ টায়ার জার্নাল ইজ নট এ ইজি টাস্ক অ্যাকচুয়ালি। আপনি করতে পারেন, মানে অনেক প্রিডিটরি জার্নাল আছে, অনেক আছে, আমি আগের লেকচারেও বলছি, শাহাদাত ভাই ভালো ভালো করে জানে, অনেক প্রিডিটরি জার্নাল আছে যেগুলো আপনি $10, $20, $50 দিলে 2-3 দিনে 5 দিনে আপনার পাবলিশ হয়ে যাবে, বাট ইট উইল নট গিভ ভ্যালু অ্যাকচুয়ালি। হ্যাঁ,
আপনি 20টা পিডিএটরি জার্নালেও কোনো ভ্যালু দিবে না, বাট একটা Q1 জার্নাল যদি আপনার প্রফেসরকে আপনি দেখাইতে পারেন, সো ইউ উইল হ্যাভ বিগ চান্স টু গেট দ্য স্কলারশিপ, রাইট? সো ইফ ইট ইজ দ্য টপ টায়ার জার্নাল, আই মিন টপ 10%, টপ 1%, হ্যাঁ, আপনি নিঃসন্দেহে একটা স্কলারশিপ পেয়ে যাবেন, এটা আই ডু বিলিভ। বাট আপনি 30-40টা পেপার পিডিএটরি বা লো ইম্প্যাক্ট ফ্যাক্টর বা মানে নর্মাল জার্নালে পাবলিশ করে ওইটা আপনার কোনো ভ্যালু দিবে না। সো মানে ইন দ্য ফার্স্ট স্টেজ বি পেশেন্ট। হ্যাঁ, এখন এত তাড়াহুড়া করার কিছু নাই। আরশাদুল সাহেব কিছু বলবেন মনে হয়, প্লিজ। স্যার আপনি বলেন হচ্ছে টপ জার্নালে যদি একটা পাবলিকেশন থাকে সেই ক্ষেত্রে কি রিভিউ আর্টিকেল হলে কি হচ্ছে স্কলারশিপ ম্যানেজ করা যায় নাকি হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। And in the first is actually if it's better to do a review article. আপনার সুপারভাইজারকে যদি আপনি একটা রিভিউ আর্টিকেল দেখাইতে পারেন, ইট উইল বেটার, বিকজ রিভিউ আর্টিকেল ইট মিনস যে ইউ রিড এ লট। হ্যাঁ, কারণ একটা এই যে আমি এখন একটা রিভিউ আর্টিকেল করতেছি, আজকেও কাজ করতেছিলাম, আমি এখানে 46টা মানে 46 পেপার আই এম রিভিউইং, মানে খুব নতুন একটা টপিক্স এর উপর। এটা আমি কাজ করতেছি প্রায় 7-8 মাস হয়ে গেল। আমি আমার মতো লোক 7-8 মাস কাজ করতেছি, বুঝতেছেন তো যে তাহলে আপনাদের আরেকটু সময় লাগতে পারে আর কি। জি স্যার। একা করতেছি তো এই জন্য। আমার প্রফেসর বলছিল যে কাউকে তুমি একটু নাও, কিন্তু আসলে আমি ওইরকম ভালো মানুষ পাই না, ই করি না, এই জন্য নিজে নিজেই করতেছি। ওকে, আমরা আরেকটু দেখি যে আর কি কোশ্চেন আমরা দেখবো। পার্সপেক্টিভ এটা বলেই ফেলছি অলরেডি। হ্যাঁ, সাবস্টেন্সিভ থিওরি এটা হচ্ছে কি, যদি আপনারা কখনো এম্পিরিক্যাল স্টাডি করেন বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করেন বা এরকম কোনো স্টাডি থাকে, যেমন এই যে হাইপোথিসিস টেস্টিং বা সেই সব ক্ষেত্রে আপনার আসলে একটা থিওরি ইউজ করাটা জরুরি। যেমন টেকনোলজি অ্যাডাপশন, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, হ্যাঁ, হেলথ বিহেভিয়ার, হেলথ সিকিং বিহেভিয়ার, এরকম স্টাডি যখন করবেন তখন আসলে একটা থিওরি থাকাটা ইম্পর্টেন্ট আর কি, রাইট? সো মানে এটা সবার জন্য ম্যান্ডেটরি না, এই জন্য বলতেছি। তা আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনার থিওরিটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি না। ফর এক্সাম্পল, আমরা স্টাডি করতেছি যে নিয়ে কি বলে এটা, যে ইন্ডিভিজুয়াল নিয়ে স্টাডি করতেছি, কিন্তু আমি এমন একটা থিওরি দিলাম যে সেটা ইন্ডিভিজুয়াল না, ওইটা হচ্ছে ধরেন আপনার যে অর্গানাইজেশনাল থিওরি, তাহলে তো আসলে ম্যাচ করলো না। তো এগুলো একটু মানে সাবমিট করার আগে একটু খেয়াল রাখবেন আর কি। আর এই মেথডের ক্ষেত্রে আমার সবকিছু বলেই ফেলছি অলরেডি, তারপরে আপনারা এটা একটু দেখেন যে আপনার যে হোয়াট ইজ দ্য পপুলেশন, স্যাম্পলিং টেকনিক, তারপরে হচ্ছে আপনার রিসার্চ ডিজাইনটা কি হবে, ডেটা কালেকশন কিভাবে করবেন, প্রাইমারি নাকি সেকেন্ডারি, কোয়াল নাকি কোয়ান্ট, হ্যাঁ, তারপরে ইনস্ট্রুমেন্ট কি হবে, মানে আপনার কি বলে এটা যে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট কি হবে, কুশনিয়ার কিভাবে ডিজাইন করছেন, হ্যাঁ, এই সমস্ত কিছু ব্যাপার, তারপর ব্যাক ট্রান্সলেশন করছেন কিনা, রিলায়েবিলিটি টেস্ট করছেন কিনা, সমস্ত ব্যাপারগুলো আপনি একটু খেয়াল করেন যে মেথডে ইনক্লুড আছে কিনা, রাইট? অথবা কোন কম্পিউটার প্যাকেজ ইউজ করবেন, এসপিএসএস, স্ট্যাটা, স্মার্ট পিএলএস, এগুলো একটু খেয়াল করেন যে আপনি করতে পারবেন, সব ঠিক মতো লিখছেন কিনা। এখন আমাকে একটু একটা কোশ্চেনের আগে, হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইন দ্য রিসার্চ, আপনি কি আমাকে একটু বলতে পারবেন কিনা যে ইনস্ট্রুমেন্ট কি? আমি আমার রিসার্চে কি কি ইউজ করবো, কি টুলস ইউজ করবো সেগুলো। সরি, আমি আমার রিসার্চে কি কি টুল ইউজ করবো সেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ওকে, হতে পারে, হ্যাঁ হতে পারে। স্যার কোয়েশ্চেনিয়ার হতে পারে। এখানে কেউ একজন ক্যান ইউ প্লিজ সাজেস্ট সাম মেথড ফর রিসার্চ ফর জার্নাল হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড। হিস্ট্রিটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটা আমার জন্য খুবই নতুন একটা ব্যাপার, যে হিস্ট্রির ব্যাপারটা। উম, আচ্ছা, আমি একটু ঘাটাঘাটি করে প্রয়োজন হলে আমি পরে আপনাকে অ্যান্সার দিব নি আর কি, হ্যাঁ। বা সাদাত ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, বা ওই যে ফেসবুক পেজ যেটা আছে সাদাত ভাইদের, ওই যে জিবির, ওখানে প্রয়োজন হলে আমি একটু লিখে দিব নি। বাট টু বি অনেস্ট, আমি আসলে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের না, তো তো ওইটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি, এবং আমি খুব জানি না। আম, আহ, যেটা যিনি বলতেছিলেন যে কুশ্চেনিয়ার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, কোশ্চেনিয়ার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। আর আমরা যদি বলি যে ইনস্ট্রুমেন্ট আইটেম, তাহলে অনেক সময় দেখেন না যে একটা ফ্যাক্টরের আন্ডারে অনেকগুলো কোশ্চেন থাকে, ওগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট আইটেম। আমি কি ক্লিয়ার? না স্যার। ওকে ওকে, জাস্ট জাস্ট 1 মিনিট। ওকে, স্যার আরেকটু যদি এক্সপ্লেন করতেন হ্যাঁ, তাহলে আমি জিনিসটা দিচ্ছি, ক্লিয়ার। আমি দিচ্ছি আপনাকে, একটু দিচ্ছি। 2024 হচ্ছে অ্যাডাপশন ফ্যাক্টর। ওকে, ওমেন্স অ্যাডাপশন। আমরা একটু নিচের দিকে যাই, ইফ আই এম নট রং। ও সরি, এটা নাই না।
আচ্ছা, এখানে মনে হয় নয়, আরেকটা পেপার দেখতেছি, লেট মি চেক। ব্লগ মার্কেটিং, না ব্লগ মার্কেটিং এও নাই। ওপিনিয়ন স্প্যাম, আইডেন্টিটি অ্যাসিমেট্রি, পাওয়া যাচ্ছে। আহ, কি ব্যাপার, একটা তো আমি ইউজ করি নাই, সিসি। আচ্ছা, ওয়াস্ট রিসাইক্লিং, আচ্ছা এইটাতে ও মাই গড, সার্ভে এক্সিকিউশন, অ্যাপেন্ডিক্স। আচ্ছা, আছে তো অবশ্যই, একটু আমাকে সময় দেন। আচ্ছা স্যার, আপনি খুঁজতে খুঁজতে স্যার আমি একটু টাইমটা হ্যাঁ প্লিজ তাহলে কিল প্লিজ করি। প্লিজ, হ্যাঁ আহ, প্লিজ। জি স্যার, আমি আসলে স্যার রিসার্চ গ্যাপ নিয়ে অনেক দিন ধরে অনেক ঘাটাঘাটি করতেছে। আমার ফুল 1 বছর এটা নিয়ে গিয়েছিল। দেন জাহিদ স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করি যে স্যার কিভাবে কি করবো একটু হেল্প করেন। দেন স্যার আমাকে একটা রিভিউ পেপার ফার্স্টেই ধরায় দেয় যে তুমি রিভিউ পেপারটা ফুল অ্যানালাইসিস করে আমার কাছে আসো। দেন হোয়াট হ্যাপেন, যে আমি ফুল রিভিউ পেপারটা অ্যানালাইজ করি, এবং রিভিউ পেপারে যে জিনিসটা হয় কি, তারা বিভিন্ন পেপার আর টপিকস নিয়ে অনেক ঘাটাঘাটি করে, আর লাস্টে কিছু ফিউচার স্টাডি নিয়ে কথাবার্তা বলে। তো স্যারের কাছে আমি সবগুলো টপিকের নাম প্রেজেন্ট করি, অ্যান্ড দেন স্যার আমাকে একটা টপিক বলে যে এই টপিকটা খুব ট্রেন্ডি লাগতেছে, তুমি এটা নিয়ে আরেকটু ঘাটো। সো দেখা গেছে কি একটা বিগ পিকচার থেকে স্মল পিকচার ফানেলের মতো জিনিসটা কাজ করছে। তো হ্যাঁ, এটা আমার এটাকে, জন্য খুবই, হ্যাঁ হ্যাঁ, খুবই বড় ব্রেক থ্রু ছিল। আমার 1 বছরে যা জিনিস আমি করতে পারিনি সেটা স্যারের কারণে আমার বলা যায় কি 2 উইকস এর মধ্যে আমার হয়ে গেছিল। দ্যাটস গ্রেট, তো হ্যাঁ। জি স্যার, তো এটা আর কি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, এটা অনেকেই জানে না। তো আমি হুম চেষ্টা হুম। করি বাকিদেরকেও জানানো যে প্লিজ রিড রিভিউ পেপারস। রিভিউ রিভিউ পেপার রিভিউ সম্পর্কে আমি রিভিউ অনেক, পেপার হচ্ছে আপনার, যদি কখনো পিএইচডি তেও যান আপনি, আপনার সুপারভাইজার আপনাকে ফার্স্ট কথা বলবে যে একটা রিভিউ পেপার করতে, কারণ যখন আপনি রিভিউ পেপার করবেন তখন হচ্ছে পুরো ডোমেইনের বা পুরো টপিকস এর পিকচারটা আপনার মাথায় থাকবে আর কি। তো ফার্স্ট স্টেজ হচ্ছে রিভিউ পেপার। আচ্ছা, আমি একদম বিগিনার, তো রিভিউ পেপার জিনিসটা কি একটু ক্লিয়ার করেন? আচ্ছা, আমি আচ্ছা রিভিউ পেপার বলতেছি, দাঁড়ান একটু বলি। এই যে স্যার, মেজারমেন্ট স্যার আইটেম আমি বললাম না, বলি, হ্যাঁ স্যার প্লিজ। আমি বলি প্লিজ স্যার। আমি আর কি টেক্সাইটেড দেখে শেয়ার হ্যাঁ করতেছি প্লিজ এবং প্লিজ জানার প্লিজ। চেষ্টা করতেছি যে কিভাবে রিভিউ পেপার হলো মূলত অনেকগুলা পেপার অ্যানালাইসিস করে সাধারণত একটা সামারাইজ, মানে আমি যতটুকু জানি যে সামারি দেয় যে এই এই জিনিস রিসার্চ করা হয়েছে, এই এই জিনিসে গ্যাপ আছে, এবং এই এই জিনিসে আগামীতে ফার্দার রিসার্চ প্রয়োজন। এরকম আর কি একটা ইয়া করে। এবং আরেকটা জিনিস, কিছু কিছু রিভিউ পেপার আমি দেখেছি যে ওরা পেপার গুলাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে। ক্যাটাগরির নামগুলো আমি ঠিক ভুলে গেছি, H1 H2 আমার ঠিক ক্লিয়ারলি মনে নেই, বাট এরকম ক্যাটাগরিতে ভাগ করে। তো কিছু কিছু পেপার আছে খুব ভালো ক্যাটাগরি, তাদেরকে 1 ক্যাটাগরিতে দেন, দেন 2 ক্যাটাগরিতে দেন, এরকম এভাবে করে আবার ক্লাস্টার করে, অনেক টপিক ওয়াইজ ক্লাস্টারও করা আচ্ছা হয়। আচ্ছা, আমি বুঝতে এতটুকুই জানি পারছি আমি। যে রিভিউ পেপার জিনিসটা, কিন্তু রিভিউ পেপারটা আমি আসলে কোথায় পাবো, মানে এটা কিভাবে পাবো? গুগল, ধরেন আমার সাবজেক্ট নিয়ে মনে আমি, করেন আমি মার্কেটিং মার্কেটিং তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব ভাবছি যে ডিজিটাল মার্কেটিং একটা ভালো টপিক, তো আমি ডিজিটাল মার্কেটিং রিভিউ পেপার এটা লিখে জাস্ট গুগল স্কলারে সার্চ করছি। যে পেপার কয়েকটা আসছে, 2-3টা সিলেক্ট করে ওটা নিয়ে পড়া শুরু করছি। পড়তে 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 আসলে একটা এক্সপিরিয়েন্স হয় যে কিরকম পেপার গুলো আসলে কিরকম হয়। এটাই। আচ্ছা ওকে, আপনারা যেটা করবেন যখন রিভিউ পেপার লিখবেন, এটা না লিখে লিখবেন যে সিস্টেমেটিক রিভিউ পেপার, মানে লিটারেচার রিভিউ। হ্যাঁ, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ লিখলে মনে হয় হাজার হাজার পেপার বের হবে, ওইটাই হচ্ছে রিভিউ পেপার, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। কেউ যদি ফ্রি না পান আমাকে বললেন, আমার অনেকগুলো এসএলআর করা আছে, আমি কয়েকটা এসএলআর আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ অসুবিধা নাই। যেটা বলতেছিলাম যে এই যে আপনার এই দেখেন, এই যে এই প্রত্যেকটা, এই যে ধরেন এইটা হচ্ছে একটা আইটেম, যে এই যে ফর এক্সাম্পল ফিজিক্যাল ডিস্টেন্স একটা আইটেম, সরি ফ্যাক্টর, এর ভিতরে অনেকগুলো কোশ্চেন আছে, একটার ভিতরে 3টা 4টা করে কোশ্চেন, এই প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে এক একটা আইটেম, মেজারমেন্ট আইটেম। ঠিক আছে, এটা হচ্ছে মেজারমেন্ট আইটেম, এটাই বলতে যাচ্ছিলাম আর কি, যে এটা হচ্ছে মেজারমেন্ট আইটেম। আমরা একটু লাস্টের দিকেই মনে হয় চলে আসছি। আমাদের দেখেন কিছু, আমি জানি না আজকের কার কতটুকু ভালো লাগছে। আচ্ছা, এটা একটা টাইটেল,
আমাকে একটু বলেন তো, দিস ইজ দ্য রাইট টাইটেল ও রং টাইটেল? আপনার যে কেউ প্লিজ, ইজ দিস দ্য রাইট টাইটেল অর দ্য রং রং টাইটেল? স্যার রং টাইটেল। রং টাইটেল, ওকে। তো আপনি এটাকে কিভাবে মানে লুক্রেটিভ করতে পারেন, মানে কেন এটা আপনার কাছে রং মনে হয়েছে, একটু যদি কাইন্ডলি। স্যার আমার খুব ইন ডেপথ নলেজ নাই, বাট আমি বিগিনার হিসেবে যতটুকু জানতে পারছি যে হচ্ছে টাইটেলের মধ্যে 10 কিংবা মানে সর্বোচ্চ 15 ওয়ার্ড যাইতে পারবে, বাট এটা আমার আরো বেশি লাগতেছে। প্লাস টাইটেলের লাস্টে ফুল স্টপ হয় না, বাট এখানে তো আছে। আচ্ছা, আসলে বেসিক্যালি এগুলো সিলি ব্যাপার, মানে আপনি যেটা বলছেন। আমার ব্যাপার স্যার হচ্ছে যে এই টাইটেলটা অনেক রিডান্ডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, জি অনেক স্যার, রিডান্ডেন্ট। সাধারণত হ্যাঁ, শর্ট এন্ড কনসাইজ হয় আর হ্যাঁ, কি। আমি যখন বললাম যে টাইটেল লিখতে হবে, তখন কি বলছিলাম যে সামারাইজ অথবা শর্ট অথবা কনসাইজ ভার্সন। হ্যাঁ, হোয়াট উইল কন্টেন্ট ইউর মেইন মেসেজ অ্যাকচুয়ালি, রাইট? তো আমরা এটা এ থেকে বুঝতে পারতেছি যে উই শুড নট রাইট দিস টাইপস অফ টাইটেল অ্যাকচুয়ালি, রাইট? সো হুইচ ইজ ভেরি রিডান্ডেন্ট. We'll try our best to keep our title very concise, which will contain the main message only. Okay? স্যার ইয়েস স্যার। টাইটেলে কি ডেট দেওয়া যাবে? না, 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 এগুলো না। হ্যাঁ, so next question. This is actually, this research will study various topics. So this is actually কি বলবো যে আপনার আহ, উম, এটা হচ্ছে আপনার এটা কি বলা যায় যে আমাদের এম অবজেক্টিভ আর কি। হ্যাঁ, এইম বা এম নাকি অবজেক্টিভ। স্যার? হ্যাঁ, এটা এম। এইম বা অবজেক্টিভ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে দিস এইম এন্ড অবজেক্টিভ ইজ রং অর রাইট? স্যার এটা So তো it's রং wrong. এম। রং। সো হোয়াই ডু ইউ থিঙ্ক হ্যাঁ, দিস ইজ দ্য রং অবজেক্টিভ? এখানে কোনো স্পেসিফিক স্পেসিফিক কোনো এম নাই এম ওনার। নাই। ওনার হ্যাঁ, অল অ্যারাউন্ড একটা এম দিছে, কিন্তু স্পেসিফিক কোনো কি খুঁজতে চাচ্ছে ওটার কোনো এম উনি ব্যাখ্যা করে নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে এখানে দেখেন লিখছে কি, দিস রিসার্চ উইল স্টাডি ভেরিয়াস টপিকস। ইটস কোয়াইট ডিফিকাল্ট টু স্টাডি ভেরিয়াস টপিকস ইন এ সিঙ্গেল স্টাডি। হ্যাঁ, ইন মেনি কেসেস অ্যাকচুয়ালি যখন আপনি জমা দিবেন, ওই যে আমাদের যখন ইন্টার্ন করে তখন অনেক পোলাপান দেখি 8টা 9টা অবজেক্টিভ লিখে। তো তখন আমরা বলি যে 8টা 9টা অবজেক্টিভ মানে তো তুমি 8টা 9টা স্টাডি করতে পারবা। হ্যাঁ, তো আসলে ওরা মনে করে যে কাগজ বাড়াইলেই মনে হয় বা পেজ বাড়াইলেই মনে হয় স্যার খুশি হয়ে যাবে। হ্যাঁ, এরকম ব্যাপারটা আর কি, ব্যাচেলরদের ভিতরে এরকম একটা ইয়ে আছে, রাইট? সো বি স্পেসিফিক। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, এটা ধরেন আপনার কি বলবো যে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট শুরু করছেন আর ফর এক্সাম্পল, যে ইন রিসেন্ট ইয়ার মেনি স্টাডিজ হ্যাভ বিন ডান ইন দিস এরিয়া। হ্যাঁ, ইন রিসেন্ট ইয়ার মেনি হ্যাভ বিন ডান ইন দিস। আপনার কাছে কি মনে হয় এটা কেন, মানে ভালো নাকি খারাপ এইভাবে শুরু করাটা, ইন্ট্রোডাকশন? So এটা ভালো না। ইটস আ গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিস? It's a ব্যাড bad প্র্যাকটিস। practice. ব্যাড প্র্যাকটিস। তো গুড প্র্যাকটিসটা কি হতে পারে প্লিজ? আশরাফ সাহেব, আশরাফুল হাসিব, হ্যাঁ প্লিজ। স্যার আমরা যদি কোনো একটা অবজেক্টিভ দিতে চাই 3 ওয়ার্ডস এর মধ্যে, সেই ক্ষেত্রে মানে কিভাবে হচ্ছে দেওয়াটা মানে ঠিক হবে, যদি একটু থ্রি থ্রি বলতেন। থ্রি থ্রি ওয়ার্ডস ওয়ার্ড বা অবজেক্টিভ 4 ওয়ার্ডের দেওয়াটা মধ্যে। খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আমি আপনাকে যেটাই বললাম যে অবজেক্টিভ যখন লিখবেন তখন টু বি ভার্ব দিয়ে লিখবেন। হ্যাঁ, একদম ক্লিয়ার একটা মেসেজ, যে ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে টু ইনভেস্টিগেট দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অন এনার্জি কনজাম্পশন, এটাই আপনার অবজেক্টিভ হতে পারে। তার মানে আমরা বুঝতেছি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বলতে বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে আমরা অনেকগুলো ফ্যাক্টর বুঝি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে আপনার টেম্পারেচার আছে, রেইনফল আছে, ওই যে তারপরে সাউন্ড আছে, অর্ডার আছে, হ্যাঁ অনেক কিছু আছে। তা আপনার তো প্রত্যেকটাকে স্পেসিফিক লেখার দরকার নাই, যে ইম্প্যাক্ট অফ সাউন্ড, তারপরে অর্ডার, তারপরে হচ্ছে টেম্পারেচার, রেইনফল অন আপনার এটা লেখার দরকার নাই। তো খুব কনসাইজ ভাবে। বাই দ্য ওয়ে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার। হ্যাঁ প্লিজ। এনএসসি অ্যাপ্লিকেশনের সময় দেখেছিলাম হচ্ছে আম, এরকম অবজেক্টিভটা হচ্ছে 3 ওয়ার্ডস বা 3 কিওয়ার্ডস এর মধ্যে চেয়ে থাকে। দ্যাটস ওয়াই স্যার আচ্ছা, কোশ্চেনটা আমি করেছিলাম আর কি। ও তো মাই গড, তখন থ্রি আমরা ক্লিয়ার কিওয়ার্ডস 3 keywords ইজ কোয়াইট জি স্যার। ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড মেবি, আমি জানি না আপনার স্টাডিজ কনটেক্সটটা কি, যদি কনটেক্সটের উপর যদি 3 ওয়ার্ডস ইজ পসিবল হতেও পারে, নট শিওর এখনো। দেখতে হবে যে আসলে কনটেক্সটটা কি জিনিস, মানে স্টাডি কনটেক্সটটা না থাকলে আসলে বোঝাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ওকে, তারপরে আমরা একটু যাই যে হোয়াট ডু থিঙ্ক, এটা সেভারাল স্টাডি হ্যাভ বিন কন্ডাক্টেড। এটা ধরেন লিটারেচার রিভিউ যদি আপনি লিখেন, এটা একটা লিটারেচার রিভিউ সেকশন, এইভাবে শুরু করলেন। হ্যাঁ, আহ, এটা কি হতে পারে, গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিস? এটা ব্যাড প্র্যাকটিস। আচ্ছা, গুড কি হতে পারে? গুড প্র্যাকটিস হবে যেটা অলরেডি স্টাডি গুলো আছে, আমিও সেম একটা আমার ফিল্ডে ওই সেম স্টাডি করতে চাচ্ছি, ওই ধরনের যদি কথা লেখা হয় তাহলে ভালো হয়। ওকে, আরেকটা ব্যাপার এখানে স্যার দেখেন লেখা আছে। হ্যাঁ প্লিজ।
স্যার এখানে আমাকে ইন্ডিকেট করতে হবে যে ঠিক এক্স্যাক্টলি কোন কোন পেপারে তাদেরকে সাইট এক্স্যাক্টলি, করে করে রাইট, কি কি ফাইন্ডিংস পাওয়া গিয়েছে। রাইট, রাইট। এখানে যে লিখছি যে সেভারাল স্টাডিজ, এন্ড সেভারাল কোন স্টাডি আসলে আই ডিড নট ডিফাইন ইট, রাইট, অর আই ডিড নট আইডেন্টিফাইড ইট, রাইট। সো এইরকম এই যে ঢালাও মার্কা বা হচ্ছে আপনার জেনেরিক, হ্যাঁ, বা হচ্ছে কি বলবো যে ডিসমিসিং এক্সিস্টিং যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ, এইগুলো লেখাটা আসলে ঠিক না। ইউ শুড বি স্পেসিফিক, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ধরেন আপনি ডেটা মেথোডোলজি সেকশন এটা লিখলেন, আই উইল কালেক্ট ডেটা ইউজিং সার্ভে অ্যান্ড দেন অ্যানালাইজ ইট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মেথড। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি? রং। না স্যার, না, আমি কি বলছি যে প্লিজ ডিফাইন ইউর পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং, স্যাম্পল সাইজ, তারপর হচ্ছে কোশ্চেনিয়ার, হাউ টু ক্রিয়েট কোশ্চেনিয়ার, ডেটা কিভাবে কালেক্ট করবেন, তারপরে অ্যানালাইসিস টুলটা ট্রান্সলেশন দিয়ে মেথড দেবো। আছে, অ্যানালাইসিস টুলস দিবেন কিনা, সবগুলো ইম্প্যাক্ট। আর ওই যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা স্টাডি এরিয়াটাও আপনি দিতে পারেন, হ্যাঁ। জিওগ্রাফি যদি স্টুডেন্ট এখানে কেউ থেকে থাকেন, সোশ্যাল সায়েন্সের কোনো স্টুডেন্ট যদি থেকে থাকেন, তাহলে আপনি স্টাডি এরিয়াটা দিলে এটা এটা ভালো, হ্যাঁ, আমি বলতেছি আর কি, রাইট। ওকে, অন দ্য আদার হ্যান্ড, এই যে টাইম লাইন নিয়ে যদি এইভাবে লিখেন তাহলে কি হবে বলেন তো? দিস রিসার্চ উইল এটা বি তো কন্ডাক্টেড ইন দ্য নেক্সট ফিউ মান্থস। এটা তো স্পেসিফিক ভাবে It's বলা also a নাই bad কত। practice. Few রাইট, months ব্যাড doesn't প্র্যাকটিস, হ্যাঁ, define. ফিউ মান্থস, হ্যাঁ, ডাউন ডিফাইন অ্যাকচুয়ালি। যে ফিউ মান্থস বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? আমার কাছে ফিউ মান্থ 3 মাস, আপনার কাছে ফিউ মান্থ 8 মাস, তাহলে কেমন হলো? এক্স্যাক্টলি। হ্যাঁ। সো ইউ আর টু ডিফাইন, ওই যে এক্সেলের একটা এক্সাম্পল দেখাইলাম না আপনাদের, ওইভাবে যদি আপনারা একটু ডিফাইন করতে পারেন। ওকে, এই তৌহিদ সাহেব কিছু বলবেন? আমি জাস্ট 2 মিনিট পর আসতেছি, প্লিজ। ভাই আচ্ছা, আমার ওই যে আগের, ঠিক আছে। হ্যাঁ, এই 2 মিনিট পরে আমি আসতেছি, প্রায় শেষ। আচ্ছা, এটাও আসলে একটা ব্যাক প্র্যাকটিস, ওই যে ইয়া বলে যে ফাইন্ডিংস, হ্যাঁ। আর বাজেটটাও এইভাবে লিখবেন না যে এস্টিমেটেড কস্ট এত টাকা, ম্যাটেরিয়ালস এত ডলার, ট্রাভেল এত ডলার, একদম মানে ব্রেকডাউন দিয়ে 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 লিখতে হবে আর কি, রাইট? ওকে, so I think there are some references which I used in this to create this lecture, right? Thank you, it's all about from me. If you have any question, please. I think I should stop স্যার কোথায়? আমার একটা কোয়েশ্চেন ছিল। Okay, just stop the এই share, stop sharing. মনে হয় আমাকে দেখা যাচ্ছে কিনা দেখেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফুল ইসলাম স্যার, হ্যাঁ, হ্যান্ড প্লিজ রাইজ প্লিজ, করছিলাম। হ্যাঁ, প্লিজ প্লিজ স্যার। স্যার, স্যার আমি সাস্টে পড়াশোনা করি আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো দ্যাটস স্যার গ্রেট। একটা রিসার্চ, আচ্ছা একটা হচ্ছে যে আমরা ওই সিভিল ইঞ্জিনিয়ারিং এ এটা ফ্যান, বাংলাদেশে তো প্রচুর পরিমাণ ফ্যান, আমরা ফ্যান যখন বিল্ডিং কনস্ট্রাকশন হয় তারপরে হচ্ছে আমরা নিচ থেকে হুকের সাহায্যে ফ্যান গুলো লাগাই। তা এইগুলো আমাদের জন্য খুবই রিস্কি, কিন্তু আমি এবং আমার একটা স্যার আছেন আর কি, তা আমরা মানে বড় ভাই আর কি, তা দুজন মিলে আমরা এটা মেথড ডেভেলপ করছি আর কি। তা আমার অনেক প্রফেসররা বলতেছে এটা নিয়ে বেশ চমৎকার রিসার্চ পেপার পাবলিশ করা যাবে। কিন্তু এটা নিয়ে আমরা যখন লিখতে গেছি স্যার, কিন্তু এই রিলেটেড কোনো জার্নাল পাচ্ছি না, মানে এই রিলেটেড কোনো কোনো কিছু পাচ্ছি না। তা ওকে, এখন আমরা এখানে যে আমরা জার্নালটা লিখবো, আমরা জানি এই সমস্যা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো জার্নাল না থাকে, বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় হয়তো বা আমরা পাইতে পারি যে ফ্যান মাথার উপর পড়ে এতজন মারা গেছে, বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে আমরা তাহলে জার্নাল পেপার লেখার ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে আরো মানে এগুলো রেফারেন্স গুলো কিভাবে কি করতে পারি স্যার? টু বি অনেস্ট, আসলে আপনি যে প্রবলেম নিয়ে কাজ করতেছেন এটা নিয়ে তো আসলে কোথাও কোনো কাজ নাই। আর এটা একটা হতে পারে যে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে হয়তো কোনো কমপ্লায়েন্স সেকশনে কাজ আছে কিনা আমার জানা নাই, বাট আপনি পত্রিকার রেফারেন্সও দিতে পারেন। পত্রিকার রেফারেন্স লেখার ওই যে আপনি একটু দেখবেন যে এপি স্টাইল কিভাবে মেনটেন করে, অথবা আপনি যে জার্নালে সাবমিট করতেছেন সেই জার্নাল কোন স্টাইল চাচ্ছে, ওটা দেখে পত্রিকাটাও আপনি রেফারেন্স করবেন। রেফারেন্স কিন্তু আপনি একটা ভিডিও দিতে পারেন, যে ইউটিউবে একটা ভিডিও দিচ্ছেন, ওইটাকেও আপনি রেফারেন্স হিসেবে নিতে পারেন, হ্যাঁ, ম্যাটার না। ওটাকে বিভিন্ন রেফারেন্স স্টাইল হিসেবে ওইখান থেকে আমরা কোন এপিএ হ্যাঁ বা হ্যাঁ কি হ্যাঁ, করতেছি যে সেভাবে কোন দেবো আর এরিয়ায় কি। বা কিয়া এটা দিয়ে আপনি ওইভাবে ইয়া করতে পারেন আর কি, হ্যাঁ, ম্যাটার না, স্যার ম্যাটার না। ধরেন আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রথম আলো বা বিভিন্ন পত্রিকাতে এটা দিতে দেওয়া পারেন, আছে যে দিতে পারেন, এই হ্যাঁ, দিতে পারেন। ডাটাটা, কিন্তু এই জার্নাল, এই পেপার গুলো তো বাংলাতে লেখা, কিন্তু আমি যখন এটা আন্তর্জাতিক জার্নালে পাবলিশ করতে যাব হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ আমার হ্যাঁ। রেফারেন্স তো মূল তো বাংলাতে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম বা কোনো কিছু হতে পারে? এটা একটা ভালো কোশ্চেন করছেন। তবে হয় কি, টু বি অনেস্ট, আমি যদি বলি জার্নাল পেপার গুলোতে পত্রিকার রেফারেন্স এটা খুব উইক রেফারেন্স হয়ে যায়, খুবই উইক রেফারেন্স। বাট আপনার যে কেসটা, আই এম নট শিওর যে আমি আসলে জি স্যার। লিটারেচার অ্যাডভান্স সার্চ দিয়েও পাবো কিনা, নট শিওর। যদি নাও পাওয়া যায়, যে একদমই পাওয়া গেল না, হ্যাঁ,
তখন ওই যে আপনি লিটারেচার সেকশনটা ইসের ভিতরেই কভার করতে পারেন, ইন্ট্রোডাকশনের ভিতরে কভার করে আপনারা নতুন করে লিটারেচার সেকশন লেখার দরকার নাই, বিকজ অফ ইটস আ ভেরি নিউ মানে টপিকস। লিটারেচার রিভিউ তো স্যার, লিটারেচার সেকশনটাই রিভিউ থাকবে তো না, তাহলে এখানে লেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ সেকশনটাই থাকছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড হয়তো যে পত্রিকার যেগুলো আছে এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনি হয়তো রেফারেন্স হিসেবে নিতে পারেন। এটা একদম, ফর এক্সাম্পল মানে ধরেন এগুলো কি কোভিড স্যার নিয়ে যখন, ফর এক্সাম্পল ধরুন কোভিড নিয়ে যখন পত্রিকা মানে প্রথম পেপার পাবলিশ হয়েছে কোভিড এর, ফর এক্সাম্পল, হ্যাঁ কোভিড এর প্রথম পেপারে আপনি লিটারেসি রিভিউ কি লিখবেন বলেন তো? কারণ কোভিড তো আর পৃথিবীতে কখনো ছিল না। জি স্যার। হ্যাঁ, তো আপনার টপিকসটা না যদি স্যার। ঠিক এরকমই হয় যে হ্যাঁ সম্ভবই না, তখন আপনি ইয়া করতে পারেন আর কি। এখানে তৌহিদ সাহেবকে দেখছি অনেকদিন যাবো, আমি সরি তৌহিদ সাহেব, মানে প্লিজ একটু স্যার যদি তাহলে কি স্যার থ্যাংক ইউ। তাহলে স্যার ইন্ট্রোডাকশনে কিছু ব্যাকগ্রাউন্ড লিখে তারপর আমরা হ্যাঁ হ্যাঁ লিটারেচার রিভিউটাকে স্কিপ করে রাইট, তারপর আমরা মেথোডোলজি চলে আসবো স্যার। মেথোডোলজি সেকশনটা নিতে পারেন আর কি। হ্যাঁ প্লিজ একটা তৌহিদ বিষয় সাহেব, স্যার, আমাদের এই ক্লাস স্যার রেকর্ড ক্লাসটা দিলে ভালো হয় স্যার। আই এম নট শিওর অ্যাকচুয়ালি, আমি ওই সাদাত ভাইয়ের সাথে কথা বলে আমি জানাবো আর কি। হ্যাঁ অথবা আপনাদের মেইল আইডি তো আসসালামু আছে, আলাইকুম স্যার। অথবা আপনাদের ইয়ে আছে ফেসবুক ইয়েতে, আমার মনে হয় দেখা যাক সাদাত ভাই এটা কি বলে। তৌহিদ সাহেব প্লিজ। স্যার থ্যাংক ইউ স্যার। আমার আমি সরি কোশ্চেনটা যে ছিল অনেক লেট যে করে ফেলছি আমাদের, আপনার জন্য। না না স্যার থ্যাংক ইউ স্যার, আমার কোশ্চেনটা ছিল যে অনেক ফান্ডেড পিএইচডি প্রজেক্ট আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখি কম্পিটিটিভ ফান্ডিং, সেই পিএইচডি প্রজেক্ট গুলো অনেকগুলো এমন হয় যে স্যার দেখা যায় যে এগুলা খুব বেশি একটা পেপার নাই খুব রিনাউন্ড কোনো আর্টিকেল গুলাতে। তো সেই পিএইচডি প্রজেক্ট গুলার যখন স্যার আমরা রিসার্চ প্রপোজালটা লিখবো, তখন এই মেথোডোলজিটা স্যার আমরা কিভাবে ড্র করব? কারণ হতে পারে যে এটা সম্পর্কে আমার মেথোডোলজিতে কোনো আইডিয়াই নেই, কারণ কিভাবে সুপারভাইজাররা পিএইচডি প্রজেক্টটা রান করবে সেটা তো স্যার ফিউচারে হয়তো যদি ওই টিমে জয়েন করি আমরা তাহলে হয়তো বোঝা যাবে। তো সেক্ষেত্রে যেখানে পেপারও নেই খুব একটা, বা হচ্ছে স্যার আমরা হচ্ছে আমি জানিও না আসলে এটা মেথোডোলজি কিভাবে করলে আমার, বা রিসার্চ প্রপোজালটা কিভাবে লিখলে আমার ওই সুপারভাইজার কনভিন্স হবে, তো এইভাবে এখানে মেথোডোলজিটা আমার কিভাবে লেখা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্যার এই জাতীয় যে ফান্ডেড যে পিএইচডি প্রজেক্ট এগুলার রিসার্চ প্রপোজাল লেখার সময় স্যার কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত যাতে করে আমি আসলে মিনিমাম একটা তাকে কনভিন্স করতে পারি যে আমার অ্যাপ্লিকেশনটা যাতে রিভিউ হয়। এটা আচ্ছা, আমার একটা কোশ্চেন। ইটস আ ভেরি গ্রেট কোশ্চেন অ্যাকচুয়ালি। হ্যাঁ আপনি এই ক্ষেত্রে আমি সবসময় একটা সাজেশন দিব, মানে বিফোর সাবমিটিং ইউর প্রপোজাল টু ইউর সুপারভাইজার, আপনি ওই সুপারভাইজারের কয়েকটা পেপার পড়েন লাস্ট 3-4 বছরের বা 5 বছরের। হ্যাঁ ওই সুপারভাইজার, যে ওই সুপারভাইজার কোন ডোমেইন নিয়ে হ্যাঁ, করতেছে। এই যে আপনি প্রশ্ন বললেন যে সুপারভাইজারের পেপার পড়তে, আমি ধরেন একজনের আমি কিছু পেপার পড়তে গেছি, কিন্তু হচ্ছে যে যেহেতু ওনারা বিভিন্ন ইউনিভার্সিটির ইয়ে থেকে এগুলা পাবলিশ করছে, তখন ওগুলা হচ্ছে যে পে করতে হয়, মানে ফ্রি তো নাই, এগুলা কিভাবে আচ্ছা আমি পড়তে বলতেছি পারবো? বলতেছি আচ্ছা তৌহিদ সাহেব, যেটা বলতেছিলাম যে আপনি ই করবেন ওই জি স্যার। সুপারভাইজারের পেপার গুলো একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ এবং আপনি যদি একদম নতুন টপিকস হয়, কোনো মেথড যদি নাই পান, যে একদমই পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই সুপারভাইজার লাস্ট মানে 4-5টা পেপারে বা 3-4টা পেপারে উনি কি ধরনের কাজ করছে একটু ওনার সাথে লিঙ্ক করার চেষ্টা করেন। মানে আচ্ছা মোট কথা হচ্ছে আপনার প্রপোজালটা আপনি সেল করবেন টু স্পেসিফিকলি দ্যাট প্রফেসর। হ্যাঁ এইটা একটু জি করার স্যার। চেষ্টা করেন, আই থিঙ্ক যে এটা আপনার জন্য ফ্রুটফুল হবে। এটা বিশেষ করে আপনার মানে ইউরোপিয়ান প্রফেসর বা আমেরিকান প্রফেসর এদের জন্য একটু জি হলে স্যার, ভালো হয় এদের আর জন্য কি। একটু। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বিশেষ করে আপনি যে কোশ্চেনটা করছেন আমি বুঝতে পারছি, এটা আপনি কি ইউরোপের জন্য ট্রাই করতেছেন, লাইক সুইডেন বা জি স্যার, আমি ইউরোপের জন্য হ্যাঁ ট্রাই আমি করছি স্যার। বুঝতে পারছি, কারণ ওই ইউরোপের প্রফেসররা সাধারণত এই ধরনের মানে প্রপোজাল গুলাই আসলে জি মানে স্যার। দেয় আর কি। হ্যাঁ তো আপনি যেটা করবেন ওই ল্যাবের বা ওই 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 প্রফেসরের বা ওই ল্যাবের কিছু পেপার একটু পড়ার চেষ্টা করবেন। নাবিলার কাছে আরেকটু আসতেছি। আপনি বলতেছিলেন যে এই পেপারগুলো ফ্রি পাওয়া যায় না। হ্যাঁ আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা প্রবলেম, আমরা ফ্রি পাই না পেপারগুলা। আপনি যেটা করতে পারেন ওই সাই হাবে একটু ট্রাই করতে পারেন। সাই হাব সম্পর্কে ধারণা আছে? সায়েন্স হাব। জি না। আচ্ছা আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, সাইহাব। হ্যাঁ সাইহাবে আপনি এই পেপারগুলো ফ্রি পাবেন, অনেক পেপার। হ্যাঁ রেটেড ওয়েবসাইট স্যার আর কি। স্যার হ্যাঁ ওইটা, সাইহাবে হ্যাঁ তো স্যার রিসেন্ট পেপার গুলা স্যার এখন পাওয়া যায় না স্যার, সেক্ষেত্রে রিসেন্ট এটা পেপার গুলো এটা পাওয়ার কি আর কোনো লিঙ্ক আছে স্যার? না না না, সত্যি কথা বলতে কি আমি যেমন আমার সুপারভাইজার মানে আমার ওই মানে ইউনিভার্সিটির কিছু ইউজ করি এখনো। তো এটা হতে পারে এখন একটাই উপায় যে আপনি ওই যে কাউকে একটু মেইল দিবেন বা ওই রাইটারকে একটু মেইল দিতে পারেন। রিসার্চ গেটে অনেকেই আবার ওপেন করে রাখে, রিসার্চ গেটে একটা অ্যাকাউন্ট রাখতে পারেন, রিসার্চ গেটে অনেক পেপার ফ্রি পাওয়া যায়, ওইটা করতে পারেন। স্যার আর যদি না টেলিগ্রামেও হয় পাওয়া যায় মাঝে মধ্যে। মাঝে মধ্যে, হ্যাঁ তবে এগুলো টেলিগ্রামে কিছু রিলায়েবল বট না। আছে, ওগুলো রিসেন্ট তো পেপার পাওয়া যায়।
হ্যাঁ, ওগুলো রিলায়েবল না আসলে, টু বি অনেস্ট। আর যেটা হতে পারে যে একটু পার্সোনাল লিঙ্ক থেকে কোনো বড় ভাই বা কোনো টিচারের কাছে একটু বললে যে স্যার আপনাদের অ্যাক্সেস আছে কিনা, একটু যদি করে দেওয়া যায়, মানে একদম রিসেন্ট যে 2024-এর পেপার আর কি। হ্যাঁ, এরকম। আর এমনি নর্মালি আপনার ধরেন এখন আপনি 2023-এর পেপার সার্চ দিলে হয়তো সাই হাবে পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, নাবিলার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা যে সাই হাবে আপনি সার্চ দিলে অনেক ফ্রি পেপার পাবেন, প্রচুর, অনেক ফ্রি পেপার পাবেন। ওমর ওমর ফারুক সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছেন? আই এম সরি। জি স্যার, এটা আমার ওই এত আমি রিলেভেন্ট আসতেছি, মনে হচ্ছে আমি না। একটা না কথা অ্যাড আমি করতে চাচ্ছিলাম আমি স্যার। হ্যাঁ, হ্যালো রিফাত আসতেছি। হ্যাঁ প্লিজ, হ্যালো ওমর ফারুক, হ্যাঁ ওমর ফারুক প্লিজ। জি জি, আমি ওমর ফারুক। আমি বিএসসি ফাইনাল ইয়ার। আমি এখন ইন্টার্নশিপ করতেছি। আমি ফিজিওথেরাপি স্টুডেন্ট। তো আমি অলরেডি একটা কোর্স করছি স্যার, রিসার্চের, চিন্তা রিসার্চ বাংলাদেশের সাথে। তো ওনাদের সাথে আমি 2টা ও পেপারে চিন্তা, কাজ করছি। চিন্তা। হ্যাঁ জি জি চিন্তা, জি, দ্যাটস গ্রেট, দ্যাটস আব্দুল্লাহ আল গ্রেট। হ্যাঁ মামুন স্যার হ্যাঁ 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 ভাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ, মাউন্ট ভাই। সো ওনার সাথে আমি 2টা পেপারে কাজ করছি। একটা আমরা +1-এ আমি অলরেডি সাবমিট করছি, ওটা পিয়ার রিভিউতে আছে আর কি। দ্যাটস গ্রেট। সো আমি ওখানে কাজ করছি। আমি স্পেসেস এর কাজ করছি। এরপর আর স্টুডিওতে আমি ম্যাপিং এর কিছু কাজ করছি। এরপর আমরা ওটাতে মেশিন লার্নিং এর কিছু কাজ করছি। তো একটু আমি কোশ্চেন। এখন স্যার ওই কোশ্চেন হ্যাঁ হচ্ছে প্লিজ। স্যার, ওই আমি ওই বায়োস্ট্যাটিস্টিক্স আর আর স্টুডিওর একটু অ্যাডভান্স কাজ করতে চাচ্ছি আর কি, কোলাবোরেটিভলি ফার্স্ট অথর হিসেবে কিছু পেপার যদি পাবলিশ করতে পারে, অথবা এরকম কোলাবোরেশনে যদি, অথবা আপনাদের সাথে যদি ইন্টার্নশিপের কোনো ব্যবস্থা থাকে অথবা অপরচুনিটি থাকে, তাহলে আমি ওই কাজটা করতে চাচ্ছিলাম। আমার মনে হয় যেহেতু আর এর ব্যাপার নিয়ে কথা বলতেছেন, আপনি একটু সাদাত ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমার বস ওখানে বসে আছে। আমি আসলে আরে খুব বেশি এক্সপার্ট না। হ্যাঁ যে আমি ওই পাইথন অথবা আর এইসব ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আর কি, যদি এরকম কোর্স চালু থাকে অথবা কোলাবোরেশন করে এটা কাজ এটা শেখা যায়। মনে হয় একটু সাদাত ভাইয়ের সাথে কথা বলতে পারেন আর কি, উনি এটা নিয়ে। না আমাদের, হ্যাঁ, এই ধরনের কোর্স আমাদের এখানে আর এর কোর্সটা মূলত হয় আর কি। হ্যাঁ, তো আমাদের কারেন্টলি একটা আর এর কোর্স চলতেছে। আমাদের আর এর কিছু পার্টিসিপেন্ট এখানে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা এটা আচ্ছা। অনেক অনেক লং কোর্স আর কি, মানে প্রায় আর স্যার চার আপনাদের সাথে কি 4-5। ইন্টার্নশিপের কোনো সুযোগ আছে? আপাতত যদি নেই, আমি এরকম, আপাতত নেই। আপাতত নেই। আচ্ছা আচ্ছা ওকে। নওশীন সাহেব, নওশীন কিছু বলবেন? এরপর আসছে কে জানি, রিফাত। হ্যাঁ নওশীন, স্যার আমার আজকে এটার মানে রিসার্চ প্রপোজালের বাইরে একটা কোশ্চেন ছিল। স্যার প্লিজ আমি প্লিজ। বর্তমানে ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। স্যার গ্রেট। আমি জানতে চাচ্ছিলাম যে এমব্রাস এর জন্য এই ক্ষেত্রে মাস্টার্সে ফান্ডিংটা কি পাওয়া সম্ভব, বা এটার পসিবিলিটি কতটুকু অ্যাকচুয়ালি আপনি থাকে? টু বি অনেস্ট, আমি যদি বলি মাস্টার্স এর জন্য আসলে পাবলিকেশন এটা খুব বেশি ম্যাটার করে না আর কি, যদি আপনি মাস্টার্সে যেতে চান। তবে যদি একটা পাবলিকেশন আপনার থাকে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। যদি একটা Q1 স্যার জার্নালে একটা পাবলিকেশন থাকে, ফান্ডিংটা কি, স্যার রাইট ফান্ড না পাওয়া আসলে। যায় কি মাস্টার্সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল পাবেন আপনি, অসুবিধা নাই। তবে পিওর মাস্টার্স এর চেয়ে আপনি MR, যেটা মাস্টার্স বাই রিসার্চ, যেটা 3 বছরের কোর্স, হ্যাঁ এটাতে আপনি ফান্ড বেশি পাবেন। মানে দ্যাটস লাইক, ইটস লাইক এমফিল বলতে পারেন আর কি। MR, হ্যাঁ, মাস্টার্স বাই রিসার্চ, ওইটা হচ্ছে 3 বছরের, ওইটাতে ফান্ড বেশি পাবেন আর কি। বাট এমনি নর্মাল মাস্টার্সে দেখেন তো এখন কোভিড এর পরে বিভিন্ন কান্ট্রিতে আপনার মানে ফান্ড অনেক কমায় দিচ্ছে, ইউরোপে বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, USA যদিও একটু ঠিক আছে, চায়নাতেও মোটামুটি ঠিক আছে, বাট ইউরোপ অস্ট্রেলিয়াতে আপনার ফান্ড অনেক কমে গেছে। ইভেন এশিয়ার ভালো ইউনিভার্সিটি গুলো, সিঙ্গাপুর, তারপরে যে ইউনাইটেড আরব আমিরাতের যে দেশগুলো, মানে ইগুলো, সৌদির, হ্যাঁ, তো এই জায়গাগুলোয় আপনার মাস্টার্স এর স্কলারশিপ একটু কম, বাট MR এর স্কলারশিপ আপনি পাবেন। হ্যাঁ, এটাতে আপনি একটু ট্রাই করতে পারেন, MR, মাস্টার্স বাই থ্যাংক ইউ রিসার্চ, স্যার। হচ্ছে এমফিল, এমফিল ভ্যালুয়েবল। হ্যাঁ, এমফিল মানে ওই পর্যায়ে আর কি। রিফাত কিছু স্যার বলতে আমার যাচ্ছে? আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। স্যার আমি যে যদি সাই হাব থেকে পেপার ডাউনলোড করি আর সেটা যদি আমার পেপারে আমি যদি সাইট করি রেফারেন্সিং এর ক্ষেত্রে, স্যার এটা কি আনইথিক্যাল প্র্যাকটিস হয়ে না যায় না 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 এক্ষেত্রে? না, আপনার পেপার আপনি আচ্ছা সাইট করতে পারবেন যদি রিলেভেন্ট হয়। ফর এক্সাম্পল, আপনি একটা ফার্স্ট আচ্ছা প্রজেক্ট করছেন যে মার্কেটিং অ্যানালাইটিক্স, আবার সেকেন্ড প্রজেক্টটাও ওই মার্কেটিং অ্যানালাইটিক্স রিলেটেড কিছু একটা করতেছেন, তখন আপনি ফার্স্ট প্রজেক্টকে আপনি করতে পারবেন। কিন্তু ঢালাও ভাবে আমার সাইটেশন বাড়ানোর জন্য যদি আমি ঢালাও ভাবে আমার সাইটেশন দিতে থাকি, তাহলে তো এতদিনে তো আমার 10,000 পার হয়ে যাইতো আর কি। হ্যাঁ, বাই দা ওয়ে, এটা ব্যাড প্র্যাকটিস বা আনইথিক্যাল প্র্যাকটিস, বাট আপনার প্রজেক্ট যদি রিলেটেড হয়, যে ফার্স্ট সেকেন্ড প্রজেক্ট একটা কনসিকুয়েন্স প্রজেক্ট বা সিকুয়েন্সিয়াল প্রজেক্ট, সেক্ষেত্রে আপনি মানে করতে পারেন, মানে এটা আনইথিক্যাল প্র্যাকটিস না। রিফাত সাহেব, আমি থ্যাংক মনে ইউ হয় স্যার। বোঝাতে পারছি, তাই না? স্যার থ্যাংক আমি ইউ। বলতে চাচ্ছিলাম আসলে ওই যে সাইহাবের ব্যাপারটা নিয়ে আর কি। ওই যে হ্যাঁ একজন প্লিজ। কোশ্চেন করলো আসলে পেপার গুলা কিভাবে পাওয়া যাবে। আসলে আমি আসলে একটা ইনফরমেশন জানি, সেটা হলো যে সাইহাব মিউচুয়াল এইড বলে একটা যে পেজ আছে,
ওখানে গিয়ে একটা যদি অ্যাকাউন্ট খুলে রাখা যায়, অ্যাকাউন্ট খুলে ওখানে যদি পোস্ট করা হয় কোনো পেপারের লিঙ্ক, তাহলে দেখা যায় যে অনেক বড় বড় সায়েন্টিস্ট আছে, রিসার্চার আছে, তাদের অ্যাক্সেস থাকে, তো তখন তারা কমেন্টে ওই পেপারগুলো অটোমেটিক্যালি দিয়ে যায় ঘন্টা রাইট 1 ঘন্টা রাইট 2 ঘন্টার মধ্যে। হ্যাঁ দিয়ে তো দেয় যে দিয়ে কোনো দেয়। পেপারই পেজের পাওয়া যায়। নামটা কাইন্ডলি আরেকবার একটু বলবেন, পেজের সাইহাব নামটা আরেকবার একটু মিউচুয়ালি। কাইন্ডলি বলে। আপনি একটু ইয়েতে লিখে দেন, এই যে কি বলে আপনার চ্যাট বক্সে একটু দিয়ে দেন আর কি। আচ্ছা আমি আই হ্যাভ মিউচুয়াল এট। হ্যাঁ লিখে এটা দিতেছি। কি ফেসবুকে নাকি ইসের মানে ওয়েবসাইট আর কি? ওয়েবসাইট আচ্ছা এটা আমার সাইহাব জানা ছিল না। মিউচুয়াল। আচ্ছা এটা আমার আচ্ছা জানা ছিল সাইহাব, না। দ্যাটস গ্রেট। যে ওই পেজে ঢুকলে ওখানে একটা মানে ফেসবুকের মতো আর কি প্রোফাইল ক্রিয়েট করার আর কি লগ ইন অপশন আছে। ওখানে হুম হুম লগ ইন করে আইডি মানে মানে ফেসবুক যেমন যেমনি খোলে আর কি অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্ট খুললে কাইন্ড অফ ফেসবুকের মতন হয়ে যাবে। তখন আপনার যে কোনো পেপার লাগলে আপনি হ্যাঁ ওটা হ্যাঁ যদি পেপারের টাইটেল বা যে কোনো ভাবে লিঙ্ক হ্যাঁ হ্যাঁ ডিওআই যদি দেন, তাহলে রাইট হয়তো বা রাইট। ওরা কিছুক্ষণের মধ্যে ওই পেপার তাদের অ্যাক্সেস থাকে, ওকে তারা বুঝতে দিয়ে দেয় পারছি আর কি। হ্যাঁ। আচ্ছা আনিস সাহেব, আপনি কোশ্চেন করছেন যে হাউ টু রাইট দ্য ইন্ট্রোডাকশন সেকশন, রাইট? আই হ্যাভ অলরেডি সেড দিস, যে হাউ টু রাইট দ্য ইন্ট্রোডাকশন সেকশন। আপনি যেটা করবেন ইন্ট্রোডাকশন সেকশন লেখার সময় আপনি 5টা টপিকস একটু মনে রাখবেন, যে ব্যাকগ্রাউন্ড টপিকস, তারপর ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার রিসার্চ অবজেক্টিভ, রিসার্চ গ্যাপ বা কোশ্চেন, এবং যেটা ফাইনালি দাঁড়ায় যে কন্ট্রিবিউশন অফ দ্য রিসার্চ বা নভেলটি অফ দ্য স্টাডি। হ্যাঁ, এই কয়েকটা পয়েন্ট আপনি ইন্ট্রোডাকশন লেখার সময় খেয়াল রাখবেন, তাহলে আপনার কভার হয়ে যাবে। ও সাকিব সাহেব, আপনি বলছেন যে রিলায়েবিলিটি টেস্ট কি? দেখেন রিলায়েবিলিটি টেস্ট আসলে অনেক আছে, মানে এটা এক মানে কত কিভাবে ই করি। আহ, দেখেন রিলায়েবিলিটি টেস্ট আপনার যদি কি রিলায়েবিলিটি টেস্ট করবেন, এটা হচ্ছে মেইন কোশ্চেন। যদি কোশ্চেনিয়ারে রিলায়েবিলিটি টেস্ট করেন সেটার একটা পদ্ধতি বা মেথড। আবার যদি মনে করেন যে না, আপনি যেসব কোশ্চেনিয়ারের আইটেম নিয়ে কাজ করতেছেন এগুলো রিলায়েবিলিটি টেস্ট করেন, সেটা হচ্ছে আরেকটা টেকনিক বা মেথড। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে যে রিলায়েবিলিটি কোনটা টেস্ট করতে চাচ্ছেন এটা আগে আপনাকে ঠিক করতে হবে আর কি, রাইট? এটাই এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। তো একটু দেখেন রিলায়েবিলিটি টেস্ট হচ্ছে যে আপনি কি রিলায়েবিলিটি টেস্ট করতেছেন ওইটা আগে আপনাকে ঠিক করতে হবে আর কি, প্লিজ। ওকে, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? ব্রাক থেকে কেউ আছেন স্যার নাকি? ব্রাক থেকে আই এম নট শিওর। ব্রাক স্যার থেকে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ, ইকবাল সাহেব নাকি কে, আমি নট শিওর কে। স্যার স্যার আমি নাজমুল। হ্যাঁ নাজমা সিদ্দিকা, হ্যাঁ প্লিজ। স্যার আপনি যে বললেন আপনাদের একটা পেপার পাবলিশ হতে 3.5 বছর টাইম লাগছে, এখন যেসব জার্নালে দেখি ওদের হচ্ছে যেমন লেখা থাকে যে কি মানে এতদিনের মধ্যে অ্যাকসেপ্টেন্স হবে, তারপর একটা তো বাইরে লেখাই থাকে জার্নালের বাইরে, তারপর 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় 1 বছর বা 1.5 বছরের মধ্যে পাবলিকেশনের ডেটটা দেওয়া থাকে এরকম। তো মানে ন্যাচারালি কি মানে এতদিনই টাইম লাগে নাকি এর থেকে বেশি টাইম লাগে? হ্যাঁ আমি আমি বলি আপনাকে, আমি যেটা বলছি যে 3.5 বছর লাগে, এই পেপারটা এই জার্নালে লাগছে আমাদের মনে হয় 4-5 মাসের মতো। কিন্তু এই পেপারটা লেখা থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত আচ্ছা অনেক জায়গায় সাবমিট করছি, রিজেকশন খেয়েছি, হ্যাঁ, আবার সাবমিট করছি, আবার রিজেক্ট হয়েছে। ফাইনালি এই জার্নালটাতে 4-5 মাসের মতো সময় লাগছে আর কি। আর নর্মালি যেটা আচ্ছা হয় যে আপনার একটা জার্নাল পাবলিকেশন, ভালো জার্নাল গুলোতে 4-5 মাস 6-7 মাসের মতো লাগে আর কি। হ্যাঁ, এটা নর্মাল প্র্যাকটিস। আর যদি আপনি টপ র্যাঙ্ক জার্নাল ধরতে যান, যেমন আমার ডোমেইনের টপ র্যাঙ্ক জার্নাল হচ্ছে MISQ, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কোয়ার্টারলি, ওইখানে আমরা একটা পেপার পাবলিশ করতে পারলে মানে লাইফে আর কি চাই আর কি, এরকম। হ্যাঁ, বাই দা ওয়ে, ওই জার্নাল গুলো তো পাবলিশ করতে ধরেন একটা পেপার এমনও হয় যে 4 বছর 5 বছর লেগে যায়। একটা পেপার মানে আপনি সাবমিট থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত 4-5 বছর লেগে যায়। হ্যাঁ, এটা মানে বড় বড় জার্নালের একটু কমন প্র্যাকটিস আর কি। সাব্বির সাহেব কোশ্চেন করেছেন যে SPSS&R, দেখেন টু বি অনেস্ট দুইটার মানে কনটেক্সট আসলে আলাদা। মানে আপনি SPSS এ যা করবেন আর দিয়ে সবকিছু করতে পারবেন, আবার আর এ যা করবেন মানে সব আপনি SPSS এ এটা পারবেন না আর কি। হ্যাঁ, বিকজ অফ আর এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রাম লিখে আপনি যে কোনো ভাবে কাজ করতে পারেন। আবার SPSS ও ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে আপনার ভিজুয়াল ইন্টারফেস আছে। হ্যাঁ, কিন্তু মেশিন লার্নিং এর কাজগুলো আসলে আপনি SPSS এ করতে পারবেন না, যেটা আপনি আর এ পারবেন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। হ্যাঁ, তো দুইটা আসলে দুই কনটেক্সট। তা আমি বলবো যদি আপনি শিখতে চান আর শেখাটাই বেটার রাইট নাও। আর আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে SPSS দিয়ে শুরু করতে পারেন, যে SPSS দিয়ে শুরু করলাম, আবার একটু এক্সপার্ট হয়ে যাওয়ার পরে তখন আমি আর ধরলাম আর কি। হ্যাঁ, এটা হতে পারে, এটা আপনি করতে পারেন, এই আর কি। স্যার ওকে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে বড় বড় যে পাবলিকেশন গুলো আছে যেমন এলসেভিয়ারে দেখলাম হ্যাঁ
তো হ্যাঁ, আমরা যে জার্নাল যখন চেক করতেছি এখন ওদের কি সব জার্নালই ভালো হয়? না 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 না, আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত। হ্যাঁ, জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত এটা আপনি দেখবেন, যে যত ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা জার্নালের, ওই ইম্প্যাক্ট ফ্যাক্টর তত বেশি। আনিকা আনিকা নাকি মানে ব্রাক, আনিকা জেরিন চৌধুরী। আসসালামু স্যার। জি স্যার স্যার। আচ্ছা আনিকা একটু আসতেছি। আরিজ রাফায়া, হ্যাঁ প্লিজ। স্যার আমি ব্র্যাকে আর কি স্যার, লাস্ট সেমিস্টার আচ্ছা ইন। আচ্ছা, হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল রিসার্চ হ্যাঁ, এই যে পেপারে। ইশরাক, উনি মনে হয় ড্রপ করে ফেলছে। হ্যাঁ প্লিজ, ইশরাক আলম। স্যার রিসার্চ পেপারে আমরা যখন মেথোডোলজি লিখি, এটা কি আমার পাস্ট টেন্সে লিখতে হবে নাকি প্রেজেন্ট টেন্সে? না, এটা পাস্ট যেমন টেন্সে লিখবেন, পাস্ট টেন্সে লিখবেন, কারণ মেথড আপনি যখন পেপার পাবলিশ করতেছেন, লিখতেছেন, এর আগে আপনি মেথোডোলজিকে অ্যাপ্লাই করছেন, সো পাস্ট টেন্স। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আনিকা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে লিটারেচার রিভিউ মানে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ নিয়ে। মানে আমরা যখন ম্যানুয়ালি এটা করতে যাই তখন অনেক সময় অনেক ইনফরমেশন মিসড আউট হয়ে যেতে পারে। তো হুম হুম। এরকম কোনো অ্যাপ্লিকেশন আছে নাকি যেটা দিয়ে আমি চেক করতে পারি যে কি ইনফরমেশনটা হয়তো আমি মিসড আউট করে ফেলেছি? মিস বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আমরা যখন ম্যানুয়ালি হচ্ছে লিটারেচার রিভিউ মানে সিস্টেমেটিক লিটারেচার রিভিউটা করি ম্যানুয়ালি, তখন আমার মনে হয় হয়তো বা আমি কোনো কি পয়েন্টস হয়তো মিসড আউট করে ফেলছি ফাইন্ডিংস থেকে বা ফিউচার ওকে, আমি আমি বুঝতে ইমপ্লিকেশনটা পারছি। পাই। হ্যাঁ, আমি বলি আনিকা, আপনি যেটা করবেন, আপনি ব্রাকে যখন যান, ব্রাকে কিন্তু স্কোপাস মানে ব্রাকের ইউনিভার্সিটির মধ্যে যদি আপনি ল্যাপটপ ওপেন করেন, স্কোপাসের ডেটাবেস কিন্তু ফ্রি। এটা আপনি মনে হয় জানেন, তাই না? জি জি স্যার। স্কোপাস ডেটাবেস, তো স্কোপাস ডেটাবেস ইউজ করে যদি আপনি সার্চ গুলো করেন, একদম রিলিভেন্ট পেপার গুলো আপনি অ্যাডভান্স সার্চ দিয়ে সার্চ করলে একদম রিলিভেন্ট পেপার গুলো আপনার বের হয়ে আসবে। এখন যেটা হয় সেটা হচ্ছে, আপনি যেটা বলতেছেন যে ফাইন্ডিং সেকশনে কি কি মিস করে ফেললাম। দেখেন, কোয়ালিটেটিভ স্টাডি যখন আমরা করি, যেমন এই যে থিমেটিক অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস, সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে, এই পেপারগুলো পুরোটাই কন্টেক্সচুয়াল। মানে কন্টেক্সচুয়াল বলতে কি, সেম, ফর এক্সাম্পল ধরেন আমি 20টা পেপার রিভিউ করতেছি, সেম 20টা পেপার আপনাকে রিভিউ করতে দিলাম। এখন আমার ফাইন্ডিংস আর আপনার ফাইন্ডিংস কিন্তু এক হবে না। কেন হবে না? আপনি হয়তো এক সেন্স থেকে চিন্তা করতেছেন, আমি অন্য সেন্স থেকে চিন্তা করতেছি। এই জন্যই যেটা করা হয় সিস্টেমেটিক লিটারেচার রিভিউয়ে, মানে নর্মাল প্র্যাকটিস হচ্ছে, 2জন রিসার্চার বা 3জন রিসার্চার স্বাধীন মতো কোডিং করবে। আপনি করলেন, আরেকজন করলো, আরেকজন করলো, স্বাধীন মতো কোডিং করবে। স্বাধীন স্বাধীন মতো কোডিং করার পরে, হ্যাঁ একদম ইন্ডিপেন্ডেন্ট কোডিং, 3জন কেউ কাউকে চিনি না, তখন ওই 3জনের কোডিং নিয়ে আমরা একসাথে বসি। একসাথে বসার পরে দেখি যে কার কোডিং, মানে ওই 3টার ভিতরে ইন্টারসেক্ট কোনটা আর কি, ইন্টারসেক্ট করছে কোনটা, মানে 3টার ভিতরে কমন কোনটা আছে, ওই ওই থিম গুলো আমরা নেই। তার মানে কি, 3টা জায়গা থেকেই মানে 3জনেই এই কথাটা লিখছে বা কোড করছে, তার ফলে বায়াস হওয়ার কোনো সুযোগ নাই আর কি। রাইট? সো আপনি যেটা করবেন এইভাবে করতে পারেন। আর এখন যেটা করতে পারেন, ওই যে এনভিভো সফটওয়্যারটার একটু কাজ শিখতে পারেন, টুকটাক করে একটু। হ্যাঁ, এনভিভো সফটওয়্যারের একটু ছোট ছোট কাজ শিখলে আমার মনে হয় যে ওইটা দিয়েও আপনি করতে পারবেন। ওইখানে অনেক অটোমেটিক সিস্টেম আছে এখন, যেটা আপনার মিস হওয়ার কোনো সুযোগ নাই, যে আপনি কি পয়েন্ট গুলো বাদ দিচ্ছেন আর কি। আপনার যদি কখনো এরকম দরকার হয়, আপনি মানে আপনি তো এখনো আছেন না আনিকা? জি স্যার আমি এখনো আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসেন, অসুবিধা নাই। যদি কখনো দরকার হয়, আমি এনভিভোর কিছু কাজ আপনাকে দেখাই দিবনি, যেটা ওই যে আপনার কোডিং মিস করার কোনো উপায় নাই আর কি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা এটা। ওকে, আর আর যেটা হয় এটা হচ্ছে কন্টেক্সচুয়াল, মানে কোয়ালিটেটিভ যে কোনো স্টাডি, এটা আমি বলতেছি না সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, সো কোয়ালিটেটিভ যে কোনো স্টাডি আসলে কন্টেক্সচুয়াল। মানে আপনি আপনি রিপোর্ট লিখলে যেরকম হবে, আরেকজন রিপোর্ট লিখলে আসলে একটু ডিফারেন্স হয়ে যাবে, টু বি অনেস্ট। হ্যাঁ, আর আরেকজন কে কে কোশ্চেন করতেছিল, নট শিওর। এখানে এই যে পেয়েছি, হ্যাঁ আরিস রাফায়া, হ্যাঁ। আচ্ছা, কোয়ালিটেটিভ সফটওয়্যারের কাজ কিভাবে শিখতে পারি। আচ্ছা, এখানে কাশফিয়া খানম লিখছে যে কোয়ালিটেটিভ এর কাজ কিভাবে শিখবেন। টু বি অনেস্ট, এখন আসলে কোনো টিচার লাগে না। আপনার হাতে যদি সফটওয়্যার থাকে, ফর এক্সাম্পল এনভিভো, অ্যাটলাস টিআই, হ্যাঁ এগুলো যদি থাকে, ইউটিউবে প্রচুর রিসোর্স আছে, যে হাউ টু ইউজ এনভিভো। আপনি এটা মানে ইউটিউবে সার্চ দিলে 4-5টা ভিডিও দেখলে আপনি পারবেন। তো এটার জন্য আপনার আলাদা একদম টিচার লাগবে না। তবে হ্যাঁ, ওই বিভিন্ন জায়গায় দেখবেন যে এটা ইয়াও করে, আপনার ট্রেনিং দিচ্ছে, আইসিডিডিআরবি দিচ্ছে,
আমাদের ব্রাকের মনে হয় ওই যে ইসেও দেয়, জেমস পি যে পাবলিক হেলথ, ওরাও মনে হয় একটা ট্রেনিং করায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল নিতে চান ওদের কাছে যোগাযোগ করতে পারেন। আইসিডি ডিআরবি, তারপরে হচ্ছে ব্রাকের ওইটা। আরো কোথাও করায় কিনা আমার আসলে এরকম জানা নাই আর কি। প্লিজ আর কেউ? জিআইএস কিভাবে শিখবো? ও মাই গড, মানে কঠিন কোশ্চেন। জিআইএস খুবই লুক্রেটিভ রাইট নাও। হ্যাঁ, মানে কি বলবো যে লোকেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে বিশেষ করে আগে এক সময় আমরা চিন্তা করতাম যে জিআইএস টা শুধু জিওগ্রাফিক স্টাডির ক্ষেত্রে ইউজ হয়, বাট রাইট নাও জিআইএস সফটওয়্যার আপনার এনভায়রনমেন্টাল স্টাডি, তারপরে হচ্ছে আপনার মার্কেটিং স্টাডির ক্ষেত্রেও ইউজ হচ্ছে আর কি। তো খুবই লুক্রেটিভ। বাট জিআইএস এর ট্রেনিং আমার জানা মতে সেরকম নাই, মানে বাংলাদেশে কেউ প্রোভাইড করে কিনা। হয়তো জিআইএস এর অনেক এক্সপার্ট আছে, আমার জানা মতে নাই আর কি, মানে ট্রেনিং প্রফেশন। সাদত ভাই ট্রেনিং কেউ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ট্রেনিং আছে জিআইএস এর। এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের একটা ইনিশিয়েটিভ আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতাম না আসলে। হ্যাঁ, মলিকুলার কি লিখছেন, ডকিং শিখার কোনো রিলেবল পেজ? নট শিওর অ্যাকচুয়ালি শিপা। আমি শিওর না আসলে এই ব্যাপারটা, মলিকুলার বা লাইফ সায়েন্সের ওই কাজগুলো আমি আসলে, টু বি অনেস্ট, যে আমি আসলে সার্চ করতে পারবো না আর কি। হ্যাঁ, এই হচ্ছে আই এম সরি। ড্যাফোডিল থেকে, ডিপার্টমেন্ট পাবলিক হেলথ, থার্ড ইয়ার। আমি আপনার জন্য বলবো আজাহার হৃদয়, সেটা হচ্ছে আপনি আপনার ডোমেইনের একটা পেপার, পাবলিক হেলথ রিলেটেড একটা পেপার আপনি আগে একটু খুঁজে বের করবেন টপ জার্নাল থেকে, ফর এক্সাম্পল নেচার থেকে। হ্যাঁ, নেচার থেকে আপনি একটা পেপার নেবেন। নেচারের অনেক পেপার আপনি ফ্রি পাবেন, সব পেপারই ফ্রি আছে নেচার সায়েন্সের। তো লাইফ সায়েন্সের একটা পেপারকে আপনি ফ্রি নেবেন, নিয়ে আপনি আগে পড়বেন 3-4টা পেজ পড়ে ফ্রি পড়ে আপনি দেখবেন যে আপনার রিলেটেড কোনো ইয়ে আছে কিনা, পেপার আপনি পান কিনা। তো যদি আপনি পান, ঠিক ওটাকে ধরে ধরে একদম ইনিশিয়াল স্টেজে, যেহেতু আপনি থার্ড ইয়ারে পড়েন, একদম ইনিশিয়াল স্টেজে আমি আপনাকে বলবো যে পেপারটাকে রেপ্লিকেট করেন। হ্যাঁ, যে ওরা যেভাবে যা করছে ওই পেপারটাকে আমি ওই ধরে 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 ধরে, ওরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখছে আমি তাই লিখবো, ওরা কিভাবে অবজেক্টিভ লিখছে আমি আমার কনটেক্সটে ওইটাই লিখবো। হ্যাঁ, ওরা হয়তো কলা নিয়ে লিখছে, আপনি কাঁঠাল নিয়ে লিখবেন, মানে রেপ্লিকেশন মেথড যেটাকে বলা হয় আর কি। তো যারা একদম বিগিনার স্টেজে আছেন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তাদেরকে বলবো যে রেপ্লিকেশন মেথড ফলো করার জন্য। হ্যাঁ, ভালো একটা পেপার নিয়ে তারপরে আপনি করতে পারেন। ওকে, আর কেউ? এনিওন এলস? আই থিংক নো। প্রশ্ন নাই হয়তো। হ্যাঁ, আর কোনো প্রশ্ন মনে হয়